তো আজকে আমরা বলেছিলাম যে আজকে আমরা সি এর ক্লাস স্টার্ট করব। 4 থেকে 5 দিন ক্লাস হবে, তার মধ্যে আমরা পার ডে একটা করে সাবজেক্ট আমরা পড়বো, পার উইক। ওকে। তো কনসেপ্টগুলো আমরা একটু ডিটেলসে আমরা ডিসকাশন করার চেষ্টা করব, যাতে সবাই আমরা বুঝতে পারি আর কোর কনসেপ্টটা অ্যাকচুয়ালি জানার চেষ্টা করব। ঠিক আছে। তো প্রথমে যে টপিকটা দিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে আজকে আমাদের সি প্রোগ্রামিং সাবজেক্টের বা কম্পিউটার প্রোগ্রামিং, তোমাদের সাবজেক্টের নাম আছে কম্পিউটার প্রোগ্রামিং ইন সি। তো তার একটা বেসিক বা প্রিলিমিনারি কনসেপ্ট আমরা দেখবো আজকে সি প্রোগ্রামিং এর এই সাবজেক্টের মধ্যে। বেসিক কিছু ওভারভিউ। হয়তো অনেকে এটা ভাবলে হবে না যে প্রথম দিনই আমি হয়তো প্রোগ্রাম করাবো, কিন্তু প্রথম দিনে প্রোগ্রাম করানো যায় না অ্যাকচুয়ালি। কারণ সি মানেই প্রোগ্রাম, অ্যাকচুয়ালি সি প্রোগ্রাম। তো আমরা প্রথম দিনে কিন্তু সেটা প্রোগ্রামটা আমরা করতে পারবো না। তো প্রোগ্রাম করার জন্য আমাদেরকে অনেকটা স্টেজ পেরিয়ে এসে তারপরে আমাকে প্রোগ্রামিংয়ে ঢুকতে হবে। তো সেই প্রিরিকুইজিট নলেজগুলো আমরা একটু কভার করবো প্রোগ্রামিংয়ে আসার জন্য। তারপরে আমরা আস্তে আস্তে প্রোগ্রামিংয়ে আমরা যাব। তার আগে আমরা প্রথমে সি এর বেসিক কনসেপ্টটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো প্রথমেই আমরা যে কনসেপ্টটা আমরা দিয়ে শুরু করব সেটা হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। সাবজেক্টের নাম হচ্ছে কম্পিউটার প্রোগ্রামিং। সো বেসিক্যালি ফার্স্টে যেটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে যে প্রোগ্রাম, হোয়াট ইজ প্রোগ্রাম, সেটা আমরা আগের দিন আমরা ডিসকাশন করছিলাম যে প্রোগ্রাম বলতে কি বোঝায়। প্রোগ্রাম আমরা সেখানে দেখেছি যে প্রোগ্রাম হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন, যে সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে আমরা কোনো একটা টাস্ককে আমরা সলভ করতে পারি, কোনো একটা পার্টিকুলার টাস্ককে আমরা সলভ করতে পারি যার হেল্প নিয়ে, তার নামই হচ্ছে প্রোগ্রাম। যার মধ্যে কিছু সিকোয়েন্স অফ বা সিরিজ অফ কিছু ইনস্ট্রাকশন থাকে বা সেট অফ ইনস্ট্রাকশন থাকে। সেই সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে আমরা কোনো প্রোগ্রামকে আমরা কনস্ট্রাক্ট করতে পারি। সেই সেট অফ প্রোগ্রাম দিয়ে আমরা এটাকে কনস্ট্রাক্ট করতে পারি। ওকে। তো তাহলে আমরা এখানে বলতে পারি যে প্রোগ্রাম হচ্ছে একটা সেট অফ ইনস্ট্রাকশন। কালকে আমরা ইনস্ট্রাকশনের কনসেপ্ট আমরা কালকে দেখেছি যে ইনস্ট্রাকশন বলতে কি বোঝায়। তো সিতে আমরা অ্যাজ সাচ ইনস্ট্রাকশন ব্যবহার করব না। সিতে আমরা যে কনসেপ্টটা ব্যবহার করব সেটা হচ্ছে স্টেটমেন্ট। আমরা কিছু স্টেটমেন্ট দিয়ে প্রোগ্রাম লিখব। সেই স্টেটমেন্টগুলো আলটিমেট আমার ইনস্ট্রাকশনে কনভার্ট হবে, কিন্তু আমরা কিছু স্টেটমেন্ট দিয়ে আমরা প্রোগ্রাম লিখবো। আমি বলবো এখানে সেট অফ স্টেটমেন্ট। আমরা সিতে প্রোগ্রাম করতে গেলে আমাকে ডিফারেন্ট স্টেটমেন্টের ব্যবহার করতে হয়। যেমন আমরা প্রিন্ট এফ, আমরা যেমন স্ক্যান এফ, বা আমরা হেডার ফাইলকে ইনক্লুড করি, হ্যাশ ইনক্লুড stdio.h, বা হয়তো আমরা ডিফারেন্ট কনস্ট্রাক্ট আমরা লিখি। সবই কিন্তু একটা করে স্টেটমেন্ট সি এর রেসপেক্টে বা প্রোগ্রামিং এর রেসপেক্টে। এবার প্রোগ্রাম থেকে এই প্রোগ্রামগুলো তোমার যারা করে বা যারা প্রোগ্রাম করতে পারে তাদেরকে বলা হয় প্রোগ্রামার, তাই না? তাদেরকে বলা হয় প্রোগ্রামার। তো এই প্রোগ্রামার একটা টার্ম আছে যেটা যারা প্রোগ্রাম করতে পারে ডিফাইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাকে বলা হয় প্রোগ্রামার। আর আবার আরেকটা কনসেপ্ট জানা হচ্ছে কোডার। তো কোডার আর প্রোগ্রামের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে, সেটা আমরা পরে আমরা ডিসকাশন করব যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোডার অ্যান্ড প্রোগ্রামার। তো আমরা একটা ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছি, কম্পিউটার প্রোগ্রামিং ইন সি, মানে আমরা সি ল্যাঙ্গুয়েজ শিখতে চাইছি। তো একটা ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা যখন প্রথমে ছোটবেলায় যখন বেঙ্গলি শিখেছি বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেটাও ল্যাঙ্গুয়েজ। তো সেই ল্যাঙ্গুয়েজগুলো শেখার জন্য তার কিছু স্টেপ আছে শেখার। সেই ল্যাঙ্গুয়েজের কিছু সিনট্যাক্স আছে, সেই ল্যাঙ্গুয়েজের কিছু রুলস আছে। ওকে। সেই ল্যাঙ্গুয়েজের কিছু গ্রামার আছে, যেগুলোকে জেনে বা বুঝে তবেই কিন্তু আমরা একটা ল্যাঙ্গুয়েজ ভালোভাবে লিখতে পারি সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে, বা সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কথা বলতে পারি, বা তার ডিফারেন্ট কনস্ট্রাক্টগুলোকে জেনে। তো সেরকম আমরা একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখছি। বাংলা, হিন্দি, ইংরাজি দিয়ে আমরা যেমন আমাদের একে অপরের সাথে আমরা কমিউনিকেট করি আমাদের ভাবটাকে এক্সপ্রেস করার জন্য, সেরকম আমরা কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আমরা কম্পিউটারের সাথে আমরা কথা বলতে পারবো, তাদেরকে আমরা ইনস্ট্রাকশন দিতে পারবো, কম্পিউটারকে দিয়ে আমি কিছু কাজ করাতে পারবো। তো আমরা বেসিক্যালি কম্পিউটারের সাথে ইন্টারাকশন করার জন্য আমরা কম্পিউটার প্রোগ্রামিং পড়ছি। সেটা সি হতে পারে, সেটা আরও ডিফারেন্ট আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হতে পারে। তাহলে প্রোগ্রামার, অ্যাকচুয়ালি প্রোগ্রামার বলতে যাকে বোঝায়,
আমরা এটাকে আবার খুব সহজ টার্মে বলতে পারি যে যারা প্রোগ্রামার মানেই হচ্ছে যারা ডেভেলপার বা যারা কোডার, এক কথায় বলতে পারি। কিন্তু ডিফারেন্স আছে, মানে একজন ইন্ডিভিজুয়াল কোন একজন পার্সন, যে পার্সন একটা কম্পিউটার প্রোগ্রামকে যে রাইট করতে পারে, যে একটা কম্পিউটারের প্রোগ্রামকে যে ডিজাইন করতে পারে, আর যে একটা কম্পিউটার প্রোগ্রামকে ডেভেলপ করতে পারে, সেই কিন্তু হচ্ছে প্রোগ্রামার, বা সেই কিন্তু হচ্ছে ডেভেলপার, বা সেই হচ্ছে আবার একজন কোডার। ওকে, সো প্রোগ্রামার যাকে আমরা আর একটা টার্মে বলতে পারি কোডার, যাকে আমরা আর একটা টার্মে বলতে পারি ডেভেলপার, যে একজন ইন্ডিভিজুয়াল কোন একজন পার্সন যে রাইট করতে পারছে, ডিজাইন করতে পারছে আর ডেভেলপ করতে পারছে কোনো কম্পিউটারের প্রোগ্রামকে। ওকে, রাইট, ডেভেলপ আর হচ্ছে ডিজাইন। ওকে, রাইট, ডেভেলপ আর হচ্ছে ডিজাইন, সেই হচ্ছে প্রোগ্রামার। তো কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশনস হয়তো যে রাইট করছে বা যে ডেভেলপ করছে বা যে ডিজাইন করছে, কারণ রাইট ডেভেলপ করতে গেলে আমাকে ফার্স্টে ডিজাইন করতে হবে, যে কোনো জিনিসের প্রথমে আমাকে ডিজাইন করতে হবে, তারপরে আমরা রাইট করতে পারবো বা তারপরে আমরা ডেভেলপ করতে পারবো। তো কোনো সফটওয়্যার অ্যাপ্লিকেশন বা কোনো সফটওয়্যার বা কোনো কম্পিউটার প্রোগ্রাম, এবার প্রোগ্রামাররা বেসিক্যালি কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করে তারা একটা কোডকে তারা লেখে, তারা কোডটাকে তারা ক্রিয়েট করে। এবার সেই কোডটা কম্পিউটারকে ইনস্ট্রাক্ট করে যে কোনো একটা স্পেসিফিক টাস্ককে পারফর্ম করতে। আবার যারা প্রোগ্রামার হয় তারা শুধুমাত্র যে কোডিং করছে বা ডিজাইন করছে বা ডেভেলপ করছে তা নয়, তারা কিন্তু কোনো একটা প্রবলেমকে তারা চাইলে তারা কিন্তু অ্যানালাইজ করতে পারে। যে আমি একটা প্রবলেমকে বললাম এটা কোনো প্রোগ্রামারকে, তো সেই প্রোগ্রামার যখন সেই প্রবলেমটা যখন সলিউশনস করবে, তখন সেই সলিউশনসটা করার আগে তাকে কিন্তু ফার্স্টে প্রবলেমটাকে ভালো করে অ্যানালিসিস করতে হবে, যে কিভাবে আমি এই প্রবলেমটাকে সলভ করব, তার সলিউশনসটা তাকে কিন্তু ডিজাইন করতে হবে। তারপরে সে কোডটাকে হয়তো রাইট করতে পারবে। আর কোডটাকে তো রাইট করলেই হলো না, কোডটাকে রাইট করার পর আমাকে তো দেখতে হবে সেই কোডটা আমার কাজ করছে কিনা, সেই কোডটাকে রান করাতে হবে, তাকে বলা হয় টেস্টিং। তো টেস্টিং করে আমাকে জানতে হবে যে আমার কোডটা ইনপুটের রেসপেক্টে আমাকে এক্সপেক্টেড বা সঠিক আউটপুট দিচ্ছে কিনা। এছাড়াও কোডটা যখন রান করবে না, তখন আমাকে সেই প্রোগ্রামটাকে বা সেই কোডটাকে আমাকে ডিবাগ করাও শিখতে হবে, যে আমার কোডটার মধ্যে কোথায় এরার্স আছে, কি টাইপের এরার্স জেনারেট করছে আমার কোডটা কি কোনো সিনট্যাক্স এরার দিচ্ছে, আমার কোডটা কি কোনো লজিক্যাল এরার ফেস করছে, না আমার কোডটা কোনো রান টাইম এরারকে ফেস করছে। ওকে, তবে কিন্তু সে একজন প্রোগ্রামার। তাহলে প্রোগ্রামারে কিন্তু অনেকগুলো রেসপন্সিবিলিটি আছে, মানে নট অনলি যে আমার প্রোগ্রামার শুধুমাত্র রাইট করছে, ডিজাইন করছে, ডেভেলপ করছে কোনো কম্পিউটারের প্রোগ্রামকে বা সফটওয়্যার অ্যাপ্লিকেশনসকে, তা কিন্তু নয়। সে কোডটাকে যেমন লিখছে তার সঙ্গে সঙ্গে সে প্রবলেমটাকে অ্যানালিসিস করতে পারছে, সে সলিউশনসটাকে ডিজাইন করতে পারছে, সে কোড লিখতে পারছে, সে টেস্টিং করতে পারছে, সে ডিবাগিং করতে পারছে। আর অবশ্যই এত কিছু কাজ যে করতে পারে, সে নিশ্চয়ই একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশনসকে বা একটা সফটওয়্যারকে সে কিন্তু অবশ্যই সে মেনটেন করতে পারবে। দ্যাট ইজ আ মেনটেনিং সফটওয়্যার। প্রোগ্রামাররা ভেরিয়াস ডোমেনে তারা কাজ করে ইন্ডাস্ট্রিতে। কেউ সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করে, কোনো প্রোগ্রামার ওয়েব ডেভেলপমেন্টে কাজ করে, কোনো প্রোগ্রামার গেম ডেভেলপমেন্টে কাজ করে, আবার কোনো প্রোগ্রামার হয়তো মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টে কাজ করে, আবার কোনো প্রোগ্রামার হয়তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজ করে, কেউ হয়তো আবার ডেটা সায়েন্সের উপরে কাজ করে। তো যখন কোনো প্রোগ্রামার এই সমস্ত ফিল্ডের উপরে যখন তারা কাজ করে বা ডোমেনের উপরে কাজ করে ভেরিয়াস ইন্ডাস্ট্রিতে, তখন তারা কিন্তু তাদের টিম মেম্বারদের সাথে তারা কিন্তু কোলাবোরেট করে, কারণ একটা সফটওয়্যারকে ডেভেলপ করার জন্য কোনো একজন পার্টিকুলার পার্সনের দ্বারা কিন্তু সেটা পসিবল নয়, সেটা করতে গেলে অনেকটা সময় লাগবে, কারণ যে কাস্টমার কোম্পানিকে একটা সফটওয়্যার ডেভেলপ করতে বলেছে সে কিন্তু একটা ডেডলাইন ফিক্স করে দিয়েছে যে আমার 1 মাসের মধ্যে আমার এই সফটওয়্যার প্রোডাক্টটা আমাকে ডেলিভার করতে হবে। তাহলে সেই ডেডলাইনটাকে অ্যাচিভ করার জন্য সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজার সে কিন্তু কিছু প্রোগ্রামারকে রিক্রুট করে, যে প্রোগ্রামাররা একটা টিম অফ প্রোগ্রামার্স, 5 জন থাকলো গ্রুপে বা 10 জন থাকলো, যে 10 জন হতো রেসপন্সিবল আমার এই পুরো প্রোডাক্টটাকে ডেভেলপ করার পিছনে। তারা কিন্তু টিম মেম্বারদের সঙ্গে কিন্তু কোলাবোরেট করতে হয়। যে ডিজাইনার, আমার কোনো একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশনসকে ডেভেলপ করার জন্য কিন্তু প্রথম কাজটা হচ্ছে ডিজাইন করা, তো তার জন্য তোমার সফটওয়্যার ডিজাইনার আছে।
টেস্টিং কিন্তু যে কোডার্স বা যে প্রোগ্রামার সে কিন্তু টেস্টিং করে না, টেস্টিং তো কিন্তু স্পেসিফিক পার্সন আছে টেস্ট করার জন্য, তার নাম হচ্ছে টেস্টার। আর পুরো টিমটাকে যে অপারেট করে, পুরো টিমটাকে যে ম্যানেজ করে, তার নাম হচ্ছে প্রজেক্ট ম্যানেজার। তাহলে এত কিছু কাজ করলে তবেই কিন্তু একটা এফিশিয়েন্ট সফটওয়্যার তৈরি করা যায়। আর যে প্রোগ্রামার হবে তাকে অবশ্যই প্রোগ্রামিং কনসেপ্টের একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে তার, তাকে ভালো করে অ্যালগোরিদম জানতে হবে, তাকে ভালো করে ডেটা স্ট্রাকচার জানতে হবে, তাকে স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা তার যে টুলসগুলো আছে সেই টুলসগুলো তাকে কিন্তু তার সম্বন্ধে তাকে ফ্যামিলিয়ার হতে হবে বা তাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। তাকে কন্টিনিউয়াসলি, প্রোগ্রামারকে কন্টিনিউয়াসলি নতুন টেকনোলজি তাকে কিন্তু লার্ন করতে হবে, তাকে কিন্তু অ্যাডপ্ট করতে হবে। কারণ সে যদি তোমার আপ টু ডেট যদি না থাকে, কারণ আমাদের ওয়ার্ল্ড এখন কিন্তু অনেকটা ফাস্ট ইভলভিং একটা ওয়ার্ল্ড সফটওয়্যার ডেভেলপমেন্টের রেসপেক্টে। দিনের পর দিন আমাদের নতুন নতুন টেকনোলজি আসছে। তাহলে আজকে যে কাস্টমারটা হয়তো একটা সফটওয়্যারকে সি দিয়ে ডেভেলপ করে নিয়ে গেছে, ১ বছর পরে সেই কিন্তু আসবে যে কোনো একটা অ্যাপ্লিকেশনসকে ডেভেলপ করতে, সে হয়তো বলবে যে আমাকে এটাকে পাইথন দিয়ে ডেভেলপ করে দাও বা এটাকে হয়তো আমাকে জাভা দিয়ে ডেভেলপ করে দাও। তাহলে যে প্রোগ্রামার তাকে নিশ্চয়ই শুধুমাত্র সি জানলে হবে না, তাকে নতুন টেকনোলজির সঙ্গে তাকে নিজেকে কোপ আপ করতে হবে, তবে সে একটা ভালো প্রোগ্রামার হতে পারবে। ওকে, সো ভালো সফটওয়্যার অ্যাপ্লিকেশনস ডেভেলপ করতে গেলে আমাদের মডার্ন লাইফে প্রোগ্রামার কিন্তু একটা ক্রুশিয়াল রোল প্লে করে। আর তার জন্য তার সলিড আন্ডারস্ট্যান্ডিং দরকার পড়ে প্রোগ্রামিং কনসেপ্টের, অ্যালগোরিদমের, ডেটা স্ট্রাকচারের আর স্পেসিফিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে তার একটা রিলেভেন্ট বা তার যে টুলসগুলো তার সম্বন্ধে কিন্তু একটা তার নলেজ দরকার, তবে সে কিন্তু ভালো প্রোগ্রামার হতে পারে। ওকে, তো দ্যাট ইজ আ বেসিক কনসেপ্ট অফ প্রোগ্রামার, যে প্রোগ্রামার কি, কারা, তারা কি করে, তারা কোন ইন্ডাস্ট্রিতে কাজ করে, তারা কোন ডোমেনে কাজ করে, দ্যাট ইজ আ বেসিক কনসেপ্ট অফ প্রোগ্রামার। নেক্সট চলে আসবো যে হোয়াট ইজ প্রোগ্রামিং, হোয়াট ইজ প্রোগ্রামিং। তাহলে প্রোগ্রামার, প্রোগ্রাম দেখলাম, প্রোগ্রামার দেখলাম, এবার দেখবো আমরা যে হোয়াট ইউ মিন বাই প্রোগ্রামিং, প্রোগ্রামিং বলতে কি বোঝায়, সেই কনসেপ্টটা আমরা একটু ক্লারিফাই করবো। তো এগুলো হচ্ছে কিছু বেসিক কনসেপ্ট, যে এই কনসেপ্টগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু আছে। তো সেগুলো একটু ফার্স্টে ক্লারিফাই করে তারপরে আমরা আস্তে আস্তে আমাদের, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সি এর মধ্যেই আমরা পড়ছি, বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করছি। তো চলে আসবো প্রোগ্রামিং বলতে কি বোঝায়। তো প্রোগ্রামিং কিন্তু বেসিক্যালি একটা প্রসেস, প্রোগ্রামিংটা কিন্তু বেসিক্যালি একটা প্রসেস, যে প্রসেসটার হেল্প নিয়ে আমরা কোনো ইনস্ট্রাকশনকে বা কোনো কোডকে, কম্পিউটারে কোনো কোডকে আমরা ক্রিয়েট করতে পারি। তাহলে প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ইনস্ট্রাকশন অর কোড। যে কোডটা আমি লিখলাম বা যে প্রসেসটা ফলো করে আমি কোডটাকে লিখলাম বা ইনস্ট্রাকশনগুলোকে লিখলাম, যাতে কিনা আমার এই কোডটা আমার কম্পিউটার যাতে ভালো করে সেটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারে বা বুঝতে পারে, বা আমার কম্পিউটার যেন আমার কোডটাকে যেন সে এক্সিকিউট করতে পারে, কারণ এক্সিকিউট না করলে তো আমি তার থেকে কোনো আউটকাম পাবো না, কোনো আউটপুট পাবো না। তাহলে আমাকে এমন কিছু ইনস্ট্রাকশন লিখে প্রোগ্রামটাকে লিখতে হবে, আমাকে কিছু প্রিসাইজ কিছু ইনস্ট্রাকশন লিখতে হবে বা কমেন্ট লিখতে হবে কোনো একটা পার্টিকুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, যাতে করে কিনা আমার মেশিন সেটাকে বুঝতে পারে বা আমার মেশিন যাতে করে আমার কোডটাকে বা ইনস্ট্রাকশনগুলোকে এক্সিকিউট করতে পারে। আবার প্রোগ্রামিং যে কনসেপ্ট, সেই প্রোগ্রামিং কনসেপ্ট অ্যাকচুয়ালি কম্পিউটারকে এনাবেল করে যে একটা ওয়াইড রেঞ্জ অফ ফাংশনকে পারফর্ম করতে। আমি সিম্পল কোনো ক্যালকুলেশন করছি, আমি কমপ্লেক্স কোনো অপারেশন করছি, আমি কোনো অটোমেশনের কোনো কাজ করছি, বা আমি কোনো হয়তো ডেটা প্রসেসিং করছি, বা হয়তো আদার্স কোনো অপারেশনস করছি, সব কাজগুলো করতেই কিন্তু প্রোগ্রামিং কম্পিউটারকে কিন্তু এনাবেল করছে এই ধরনের ওয়াইড রেঞ্জ অফ অ্যাপ্লিকেশনস বা ওয়াইড রেঞ্জ অফ ফাংশনকে পারফর্ম করতে। আর যখন তুমি কোনো একটা প্রবলেমের রেসপেক্টে যখন তুমি কোড করবে যে প্রসেসের থ্রু দিয়ে, তোমাকে কিন্তু কোডটা করার আগে তোমাকে সেই প্রবলেমটাকে ফার্স্টে তোমাকে ভেঙে নিতে হবে, ব্রেকিং ডাউন করতে হবে। তারপর তোমাকে সেই প্রবলেমটার এগেনস্টে তোমাকে তার একটা অ্যালগোরিদম ডেভেলপ করতে হবে, কিছু স্টেপ তোমাকে ডেভেলপ করতে হবে। তারপর সেই অ্যালগোরিদমটাকে তুমি ট্রান্সলেট করবে তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোডে, তারপর সেই কোডটাকে কিন্তু তোমার কম্পিউটার এক্সিকিউট করবে, তারপরে তুমি একটা আউটপুট পাবে। তাহলে একটা সাকসেসফুল প্রোগ্রামিং করতে গেলে
আমার কিছু লজিক্যাল থিঙ্কিং দরকার, আমার প্রবলেম সলভিং স্কিল দরকার, আমার অ্যাটেনশন দরকার, আর তার সঙ্গে সর্বোপরি যেটা দরকার সেটা হচ্ছে আমার ক্রিয়েটিভিটি। তবে কিন্তু আমরা ভালোভাবে প্রোগ্রামিং করতে পারবো। আর যে প্রোগ্রামিংগুলো করতে গেলে আমার কিন্তু ফার্স্ট আমাকে অ্যালগোরিদমকে ডেভেলপ করতে হবে। তাহলে কথার একটা টার্ম চলে আসলো এখানে, সেটা হচ্ছে অ্যালগোরিদম। টার্মটা চলে আসলো, টার্মটার নাম হচ্ছে অ্যালগোরিদম। খুব ভাইটাল একটা টার্ম, অ্যালগোরিদম। তোমাদের অ্যালগোরিদম বলে তোমাদের একটা সাবজেক্ট আছে, অ্যালগোরিদম। তো আমরা একটু খুব শর্টে আমরা দেখে নেবো যে হোয়াট ইজ অ্যালগোরিদম। অ্যালগোরিদম অ্যাকচুয়ালি কি? কারণ প্রোগ্রামিং শিখতে গেলে কিন্তু অ্যালগোরিদম শিখতে হবে সবার প্রথমে। কারণ অ্যালগোরিদম না করে কিন্তু আমরা কোনো কোড লিখতে পারবো না। আমাকে একটা প্রোগ্রাম লিখতে বললো যে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য অ্যাডিশন অফ টু নাম্বারস। আমি যখনই শুনলাম প্রবলেমটাকে, আমি সঙ্গে সঙ্গে হয়তো আমি কোড লিখতে শুরু করছি যে হ্যাশ ইনক্লুড str.h, হ্যাশ ইনক্লুড conio.h, ভয়েড মেন বা ইন্ট মেন দিয়ে আমি কোডটাকে লেখা স্টার্ট করছি। দ্যাট ইজ নট দ্য ফেয়ার প্রসেস, দ্যাট ইজ নট দ্য কারেক্ট প্রসেস। আমাকে প্রবলেমটা দেওয়া আছে ফার্স্ট, সেই প্রবলেমটা রেসপেক্টে আমি প্রথমেই কোড লিখতে যাব না। আমি প্রবলেমটাকে ভালো করে অ্যানালিসিস করব, আমি ভালো করে দেখবো প্রবলেমটাকে। দেখার পর সেই প্রবলেমটাকে আমি কিভাবে সলভ করব তার একটা আউটলাইন তৈরি করব, তার একটা স্টেপ ওয়াইজ প্রসিডিওর তৈরি করব। মানে আমি এখানে একটা প্রবলেমটাকে ভালো করে অ্যানালিসিস করে আমি কিছু স্টেপ ওয়াইজ প্রসিডিওরে বা কিছু স্টেপে আমি সেই প্রবলেমটার সলিউশনসটাকে আমি ডিভাইড করে নিলাম যে আমি কি কি স্টেপ ফলো করে আমি এই পার্টিকুলার প্রবলেমটাকে আমি সলভ করব। দ্যাট ইজ আ স্টেপ ওয়াইজ প্রসিডিওর। সেই স্টেপ ওয়াইজ যে প্রসিডিওরটা আমরা এখানে ফলো করছি, যার থ্রু দিয়ে কিনা আমার প্রবলেমটা সঠিকভাবে সলিউশন হবে, আর সেই সলিউশনসটা এখন আমি এই স্টেপগুলোকে আমি এখন কনভার্ট করছি আমার প্রোগ্রামের কোডিংয়ে। ওকে, আমি তো তারপরে হয়তো লিখতে হবে কোডটাকে, হয়তো আমরা প্রতিটা স্টেপের এগেনস্টে হয়তো কোডটাকে আমরা লিখছি বা তার আমি কোডিং করছি। দেন আমরা কোডটা করার পর আমি তাকে রান করালাম, আমার সেই কোডটাকে রান করানোর পর যদি কোনো এরার আসে তাকে আমরা ডিবাগ করলাম যে আমার এরাগুলোকে কারেকশন করলাম। আর কারেকশন করার পর আমরা কিন্তু সিপিইউ আমার কোডটাকে এক্সিকিউট করছে, আমি সেখান থেকে কিছু ইনপুট দিচ্ছি আমার কোডটাকে, তার রেসপেক্টে কিন্তু কোডটা আমাকে কিছু আউটপুট প্রোভাইড করছে। তাহলে এই যে একটা প্রবলেমকে কোড লেখার আগে আমি যে চিন্তা ভাবনাগুলো করছি যে কিভাবে আমি এটাকে সলভ করব প্রবলেমটাকে, তাহলে এই যে স্টেপ ওয়াইজ যে প্রসিডিওরটা আমরা ফলো করছি, এই স্টেপ ওয়াইজ যে প্রসিডিওরটা বা স্টেপ ওয়াইজ যে প্রসেসটা, তাকেই এক কথায় বলা হয় অ্যালগোরিদম। তাকে এক কথা বলা হয় অ্যালগোরিদম। আমরা আমাদের ডে বাই ডে লাইফে আমরা যখন কোনো টাস্ক বা যখন কোনো কাজ করতে যাই, সর্বক্ষেত্রেই কিন্তু আমরা কিছু না কিছু স্টেপ ফলো করি যে আমরা এরপরে এই কাজটা করব, তারপরে এই কাজটা করব, তারপরে এই কাজটা করব। তো দ্যাট ইজ কল্ড অ্যালগোরিদম। আমরা সব আমাদের রিয়েল লাইফে আমরা কিন্তু প্রত্যেকটা কাজের জন্য কিন্তু আমরা কিছু সেট অফ প্রসিডিওর আমরা ফলো করি, দ্যাট ইজ আ অ্যালগোরিদম। তো সেরকমই সিতে বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যখন তোমাকে কোনো একটা প্রোগ্রাম করতে দেবে কোনো একটা প্রবলেমের রেসপেক্টে, তুমি কিন্তু প্রথমেই প্রবলেমটাকে হাতে পাওয়ার পর তুমি যদি কোড করতে যাও ডিরেক্ট, তাহলে কিন্তু সেই কোডটার মধ্যে তোমার কিন্তু ভুল থাকবে। অতএব তোমাকে ফার্স্টে ভাবতে হবে যে আমি এই প্রবলেমটাকে কিভাবে সলভ করব। তার জন্য তুমি তোমার একটা খাতা পেনের মধ্যে তুমি স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি করে তুমি কিছু লিখে নাও যে আমি প্রথমে এটা করব, আমি স্টেপ টুতে আমি এই কাজটা করব, স্টেপ থ্রিতে আমি এই কাজটা করব, স্টেপ ফোরে আমি এই কাজটা করব। তারপরে তুমি প্রত্যেকটা স্টেপকে তুমি এখন কোডে কনভার্ট করতে ট্রাই করো যে আমি স্টেপ ওয়ানে হয়তো আমি স্টার্ট করব, তাহলে কেমন করে একটা সি প্রোগ্রামকে স্টার্ট করতে হয়। তারপরে হয়তো আমি দুটো নাম্বারের মধ্যে অ্যাডিশন করবো ধরে নাও, আমি তো ধরে নাও তো আমি দুটো নাম্বারকে আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিচ্ছি যে টেক টু নাম্বার ফ্রম দ্য ইউজার। তাহলে নাম্বারটাকে কি করে ইনপুট নেওয়া যায় সি দিয়ে আমাকে জানতে হবে, তাকে আমাকে কোডে রিপ্লেস করতে হবে কোড দিয়ে। তারপরে আমি অপারেশনটা করব যে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, আমার এ আর বি এর দুটো ভেরিয়েবল, তার মধ্যে আমি তো দুটো নাম্বারকে নিয়েছি ইউজারের কাছ থেকে, আমি এখন এ এর সঙ্গে বি এর আমি অ্যাডিশন করব, যে আমি রেজাল্টটাকে তোমার সি এর মধ্যে স্টোর করব। তো সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, এই স্টেটমেন্টটার হেল্প দিয়ে আমরা কিন্তু অ্যাডিশনটা করতে পারি। তারপরে স্টেপটা হচ্ছে যে আমাকে ইউজারকে এখন রেজাল্টটাকে ডিসপ্লে করতে হবে, তাহলে আমরা জানতে হবে আমাকে যে সি দিয়ে আমরা কি করে কোনো রেজাল্টকে আমরা ডিসপ্লে করতে পারি, যে কোন স্টেটমেন্টটা আছে সিতে যার থ্রু দিয়ে কোনো রেজাল্টকে আমরা ডিসপ্লে করতে পারি। তার জন্য কিন্তু বেসিক্যালি আমরা প্রিন্টএফ স্টেটমেন্ট ব্যবহার করি। তো প্রিন্টএফ দিয়ে আমি এখন রেজাল্টটাকে ডিসপ্লে করব। আর লাস্টে হচ্ছে আমাদের এন্ড, আমাদের কাজ তো হয়ে গেল, আমরা শুরু করলাম, ইনপুট নিলাম ইউজারের কাছ থেকে দুটো নাম্বার, তারপর তাদের মধ্যে অ্যাডিশন করলাম, অ্যাডিশন করার পর রেজাল্টটাকে তোমার ডিসপ্লে করলাম ইউজারকে, তারপরে আমি এবার শেষ করবো প্রোগ্রামটাকে। তাহলে কি করে একটা সি এর প্রোগ্রামকে শেষ করতে হয় আমাকে ওটাও জানতে হবে, তবে কিন্তু কোডটা আমার কমপ্লিট হবে। তাহলে যদি আমরা একটা প্রবলেমের রেসপেক্টে যদি আমরা তার প্রপার অ্যালগোরিদম ডিফাইন করে যদি আমরা কোড লিখতে চাই বা কোড লিখি, তাহলে কিন্তু সেই কোডটার মধ্যে আমার ভুল থাকবে না।
লজিক্যালি কোনো ভুল থাকবে না, হয়তো সিনট্যাকটিক্যালি ভুল থাকতে পারে, হয়তো আমার প্রিন্টএফ লেখার পর লাস্ট আমাকে সেমিক্লোন দিতে হয় অ্যাজ পার সিনট্যাক্স, আমি হয়তো সেমিক্লোন না দিয়ে হয়তো আমি কোলন দিয়ে দিয়েছি বা কমা দিয়ে দিয়েছি, তার জন্য কিন্তু আমাদের সিনট্যাক্স এরর আসতে পারে, সেটা কিন্তু তোমার কারেক্ট করা যায় সঙ্গে সঙ্গে। তো দ্যাট ইজ কল অ্যালগোরিদম। তো আমরা অ্যালগোরিদম সাবজেক্টের মধ্যে আমরা পড়বো যে অ্যালগোরিদম কি, ফ্লো চার্ট কি, একটা অ্যালগোরিদমে তোমার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার বা তার কি কি ক্যারেক্টারিস্টিক থাকা দরকার, সেটা আমরা পড়বো কিন্তু অ্যালগোরিদম সাবজেক্টের মধ্যে। ওকে, তো এখানে আমি আরেকটা কনসেপ্ট বললাম, তার নাম হচ্ছে অ্যালগোরিদম। ওকে, তো এই পর্যন্ত আমাদের যা দেখলাম, এবার আমরা চলে আসবো একটু হিস্ট্রি অফ প্রোগ্রামিং। যে আমরা প্রথমেই কি আমাদের যখন কম্পিউটার সিস্টেম ডেভেলপ হয়েছিল তখনই কি আমাদের এই সি প্লাস প্লাস জাভা চলে এসেছিল, না অন্য কোনো প্রোগ্রামিং ছিল? তখনকার লোকজনেরা কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো, তারা কিভাবে প্রোগ্রাম করতো, তারা কিভাবে কোনো প্রবলেমকে সলিউশনস করতো, বা তারা কিভাবেই কোনো অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করতো? তো আমরা একটু হিস্ট্রি অফ প্রোগ্রামিং এর আমরা কনসেপ্টে তোমার চলে আসবো, বা জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজে আসবো, তারপরে আমরা আসবো হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং। ওকে, তাহলে আমরা একটু ল্যাঙ্গুয়েজের জেনারেশন দেখবো, কারণ ল্যাঙ্গুয়েজ দিয়েই তো আমরা প্রোগ্রাম করতে পারি। প্রোগ্রামাররা তারা তোমার ল্যাঙ্গুয়েজ শিখে তারা প্রোগ্রাম করে। তাহলে আমরা এখন দেখে নেবো একটু যে জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ। তো এতক্ষণ পর্যন্ত যা বললাম, সবার কাছে এটা বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো যে কথাগুলো এতক্ষণ ধরে আমি ডিসকাশন করছিলাম? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। বাকিটা হ্যাঁ ইয়েস স্যার। স্যার, বুঝতে পেরেছি। বাকিটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। ওকে, ভেরি গুড। তো আমরা এখন একটু জেনারেশন নিয়ে একটু স্টাডি করব, যে ল্যাঙ্গুয়েজের জেনারেশন। বেসিক্যালি আমাদের আহ, চারটে জেনারেশন বলবো, আবার পাঁচটাও বলবো, দুটোই বলতে পারি যে চারটে জেনারেশন আছে আমাদের ল্যাঙ্গুয়েজের, বা পাঁচটা জেনারেশন আছে। তো আমরা সেটা একটু একটু বলবো কি কি জেনারেশন আছে আমাদের। ওকে, তো ল্যাঙ্গুয়েজের জেনারেশন পড়ছি আমরা, ল্যাঙ্গুয়েজের জেনারেশন। ধরে নেওয়া যাক যে আমরা বললাম যে আমাদের চারটে জেনারেশন আছে, ফোর্থ জেনারেশন। ওকে, ফোর্থ জেনারেশন। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আমাদের চারটে জেনারেশন থাকবে। ঠিক আছে, চারটে জেনারেশন থাকবে। প্রথম ফার্স্ট জেনারেশন। ওকে, ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশনে যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়েছিল, অর্থাৎ তখনকার প্রোগ্রামাররা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম করতো, তখন তো সি প্লাস প্লাস তো ডেভেলপ হয়নি, বা আদার্স কোনো ল্যাঙ্গুয়েজও ডেভেলপ হয়নি, মানে সি প্লাস প্লাসের মতন অন্য কোনো ল্যাঙ্গুয়েজ। তখনকার লোকজনেরা বা প্রোগ্রামাররা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম করতো তাকে বলা হয় ফার্স্ট জেনারেশন অফ আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজটার নাম ছিল মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। সো হোয়াট ইজ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ? না, যে ল্যাঙ্গুয়েজটা লেখার জন্য দুটো মাত্র ডিজিটকে ব্যবহার করা হয়, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ওয়ান। কালকে দিন, ঠিক আছে, একটা হচ্ছে জিরো, একটা হচ্ছে ওয়ান। স্যার এটা কি মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে? মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের কথা বলছি, দেবে, এটাকে বলা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবার এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজকে লেখার জন্য বেসিক্যালি আমরা দুটো ডিজিটকে ইউজ করি, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে জিরো। তাহলে ওয়ান আর জিরোর যে সিকোয়েন্স, তাকে আমরা এক কথায় বলতে পারি বাইনারি কোড, তাই না? ওয়ান জিরোকে আমরা বলি বাইনারি কোড। তো এই বাইনারি কোডের যে তোমার সিকোয়েন্স দিয়ে যখন কোনো ল্যাঙ্গুয়েজকে লেখা হয়, বা যখন কোনো প্রোগ্রামিং লেখা হয়, যখন কোনো প্রোগ্রামকে লেখা হয়, তাকে বলা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। তো আমরা বুঝতে পারছি যে ওয়ান জিরো দিয়ে প্রোগ্রাম লেখাটা কতটা ডিফিকাল্ট, তাই না? একটা প্রোগ্রামকে লেখার জন্য যদি আমাকে ওয়ান জিরো যদি আমাকে সিকোয়েন্স মনে রাখতে হয়, তো সেটা কতটা ডিফিকাল্ট আমরা নিশ্চয়ই গেস করতে পারছি। তো আমার তো 5 থেকে 6টা লাইনকে মনে রাখতে আমার তো মানে খুবই কষ্টকর। তো আমাকে ডিফারেন্ট ম্যানুয়াল ফলো করতে হতো তখনকার দিনে, যে আমি হয়তো একটা কোনো অ্যাডিশন করব, তো অ্যাডিশন করার জন্য আমাকে কোন সিকোয়েন্সটা আমাকে লিখতে হবে, ওয়ান জিরোর কি সিকোয়েন্স লিখলে আমার অ্যাডিশন অপারেশনটা পারফর্ম হবে। আমি তাকে ধরে তোমার দেখে দেখে সেটাকে লিখতাম, তারপরে কোডটাকে রান করাতাম, রান করে আমরা একটা আউটপুট পেতাম। তাহলে আবার কি সুবিধা কোথায়? না, আমি যে ভাষায় প্রোগ্রামটা লিখছি, আমার মেশিন সেই ভাষাটাকেই বুঝতে পারছে। কারণ আমাদের সিস্টেম তো শুধুমাত্র ওয়ান আর জিরোকে বোঝে, আমাদের কম্পিউটার তো মাত্র জিরো আর ওয়ানকে বোঝে, ও তার অন্য কোনো ল্যাঙ্গুয়েজ বোঝে না। তাহলে তুমি ইংলিশ, হিন্দি, সি, জাভা,
পাইথন তুমি তাকে যাই দাও না কেন সে কিন্তু কিছুই বোঝে না, সে একমাত্র বোঝে 1 আর 0। তাহলে আমি যে ভাষায় প্রোগ্রাম লিখছিলাম সেই ভাষাটা আমার মেশিন খুব ভালোভাবে বুঝতে পারছে। এটা যেমন সুবিধা আমার ফার্স্ট জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে, সেরকম আমার সবথেকে বেশি তোমার যেটা তোমার ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে আমার এই ল্যাঙ্গুয়েজটা ইউজার আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ নয়। মানে ইউজারকে অনেক কিছু সিকোয়েন্স তাকে মনে রাখতে হচ্ছে, তবেই সে কিন্তু একটা প্রোগ্রামকে সে করতে পারছে বা একটা কোনো প্রবলেমকে সে সলভ করতে পারছে। তাহলে হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ কিন্তু নয় আমাদের মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। আবার আমি বলতে পারি যে সব থেকে আর্লিয়েস্ট যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়েছিল তার নাম ছিল মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা মেশিন বুঝতে পারে কিন্তু হিউম্যান বুঝতে পারে না, বা আমাদের ইউজার বুঝতে পারে না, বা প্রোগ্রামাররা বুঝতে পারে না। আবার যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা, যারা তোমার প্রোগ্রাম লিখতো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে, তাদের কিন্তু দরকার যে আমার কম্পিউটার হার্ডওয়্যারের যে আর্কিটেকচার তার একটা ডিপ নলেজ। যদি ডিপ নলেজ না থাকে কম্পিউটার হার্ডওয়্যারের সম্বন্ধে বা কম্পিউটার হার্ডওয়্যার আর্কিটেকচার সম্বন্ধে, তাহলে কিন্তু সেই প্রোগ্রামার কিন্তু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম লিখতে পারবে না। আর আমরা যে ইনস্ট্রাকশনগুলোকে আমরা লিখতাম মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কোনো অপারেশনকে রিপ্রেজেন্ট করার জন্য বা কোনো ডেটাকে রিপ্রেজেন্ট করার জন্য, সবই কিন্তু আমাদের বাইনারি ডিজিট, অর্থাৎ 0 আর 1 এর কম্বিনেশন। তো এই হচ্ছে ফার্স্ট জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ আ মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ। এবার এত কিছু প্রবলেম থাকার জন্য আস্তে আস্তে আমরা ফার্স্ট জেনারেশন থেকে আমরা শিফট করে আমরা চলে আসলাম সেকেন্ড জেনারেশনে। সেই সেকেন্ড জেনারেশনে গিয়ে আমার যে ড্রব্যাকগুলো ছিল মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের, সেই ড্রব্যাকগুলোকে ওভারকাম করার জন্য আমরা চলে আসলাম সেকেন্ড জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজে। সেই সেকেন্ড জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজে গিয়ে আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করলাম তার নাম হচ্ছে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, ALL, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছিল যাতে হিউম্যানকে আমার প্রোগ্রামিংটা আরও ভালোভাবে রিডেবল করা যায়, যাতে হিউম্যান বুঝতে পারে যে কোন ওয়ার্ডটা লিখলে কি কাজ হয়, বা কোন স্টেটমেন্টটা লিখলে বা কোন ইনস্ট্রাকশনটা লিখলে কি কাজ হয়। তাহলে এটা হিউম্যান খুব ভালোভাবে বুঝতে পারে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ কেমনভাবে লিখতে হয়? না, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ লেখার জন্য কিছু ইনস্ট্রাকশন থাকে। ধরে নেওয়া যাক আমি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি হয়তো তোমার 2 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করবো, যাকে তোমার বলা হয় মাইক্রো প্রসেসর স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ। আমার প্রসেসরের কিন্তু স্পেসিফিকেশনের উপর ডিপেন্ড করে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজটা। আমি হয়তো ইন্টেল 8085 মাইক্রো প্রসেসর ইউজ করছি বা ইন্টেল 8086 মাইক্রো প্রসেসর ইউজ করছি, আমার তার জন্য কিন্তু ইনস্ট্রাকশন সেট ভ্যারি করবে, আর সেই ইনস্ট্রাকশন সেট দিয়ে আমাকে সেই স্পেসিফিক মাইক্রো প্রসেসরের উপর আমাকে প্রোগ্রামিং লিখতে হবে। তাহলে কেমন দেখতে হয় একটা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, বা যার থ্রু দিয়ে ধরুন আমি একটা কোনো প্রোগ্রাম লিখছি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে। সাপোজ ধরে নাও আমি 2 নাম্বারসের মধ্যে অ্যাডিশন করবো, 2 নাম্বারসের মধ্যে আমরা অ্যাডিশন করবো একটা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে। আমি তখন লিখছি প্রথম নাম্বারটাকে আমরা একটা ইনস্ট্রাকশনের হেল্প নিয়ে আমি সেই নাম্বারটাকে এ এর মধ্যে স্টোর করে নিলাম। আমার নাম্বারটা হচ্ছে 05H, এটা নাম্বারটা হচ্ছে একটা হেক্স নাম্বার 05। আমি সেকেন্ড নাম্বারটাকে আমি স্টোর করে নিলাম আমার আর একটা রেজিস্টারের মধ্যে, যার নাম হচ্ছে বি। আমি তার মধ্যে রাখলাম হয়তো 07। তাহলে এটা একটা রেজিস্টার, বি আর একটা রেজিস্টার। এর মধ্যে আমি 5কে রেখেছি, বি এর মধ্যে আমি তোমার 7কে রেখেছি। তাহলে এগুলোকে বলা হয় এটা করে ইনস্ট্রাকশন। আমি কালকে আমরা পড়ছিলাম ইনস্ট্রাকশন এগুলো। এরপর আমাকে অ্যাডিশন করতে হবে এর কন্টেন্টের সাথে বি এর কন্টেন্টের। আমি তখন কি ইনস্ট্রাকশন লিখবো? তাহলে আমি তোমার লিখবো অ্যাড বি ইনস্ট্রাকশন। অ্যাড বি, অ্যাড বি মানে হচ্ছে এর কাজটা হচ্ছে যে কন্টেন্ট অফ এ প্লাস কন্টেন্ট অফ বি অ্যাডিশন হবে। অ্যাডিশন হওয়ার পর রেজাল্টটা গিয়ে তোমার স্টোর থাকবে বাই ডিফল্ট আবার এ এর মধ্যে, কারণ এখানে কিন্তু এটাও রেজিস্টার, বিটাও কিন্তু রেজিস্টার। ওকে, তাহলে অ্যাড বি মানে আমি এখন এর সাথে আমি বি এর যোগ করলাম, কন্টেন্টের যোগ করলাম, মানে 5 + 7 যোগ হলো, যোগ হওয়ার পর রেজাল্টটা আমার স্টোর হলো আবার এতে গিয়ে। আমার কিন্তু অ্যাডিশন করা হয়ে গেছে, আমি এখন প্রোগ্রামটাকে হল্ট করে দেবো। আমি এখন হল্ট করার জন্য তোমার এন্ড অফ দ্য এক্সিকিউশন করতে গেলে আমাকে লিখতে হয় হল্ট ইনস্ট্রাকশন, যার থ্রু দিয়ে আমরা কিন্তু কোডটাকে আমরা হল্ট করতে পারি। তাহলে আমি 4 লাইন লিখলাম অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে একটা অপারেশন পারফর্ম করার জন্য, যে অপারেশনটা হচ্ছে যে অ্যাডিশন অফ 2 8-বিট নাম্বার। আমার 5টা কিন্তু একটা 8-বিট নাম্বার, আর 7টা কিন্তু একটা 8-বিট নাম্বার, কারণ 5টা তোমার আমি এখানে হেক্সে লিখেছি, 7টাকে আমি এখানে হেক্সে লিখেছি। তাহলে আমার এই অ্যাডিশনটা করার পর আমার এর মধ্যে কি কন্টেন্ট স্টোর থাকবে, কি রেজাল্ট থাকবে এর মধ্যে, কি থাকবে রেজাল্ট এর মধ্যে? হোয়াট ইজ দ্য আউটপুট? স্যার বি। হোয়াট ইজ দ্য আউটপুট?
5 প্লাস 7, 5টা What? হেক্সে আছে, 7টা হেক্সে আছে, কত আসবে? এত সময় লাগছে? ডি স্যার, ডি। ডি। স্যার সি হবে। তাহলে এটা বলতে এত সময় লাগছে কেন? তো 12 আসছে, 7 5 12, তাহলে 12 মানে হচ্ছে হেক্সে আমরা 10 কে রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল এ দিয়ে, আমরা 11 কে রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল বি দিয়ে, আর 12 কে রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল সি দিয়ে। তো কি আসছে? সি আসছে। তো 0 সি, দ্যাট ইজ দ্য রেজাল্ট। তাহলে এই যে আমরা ইনস্ট্রাকশন দিয়ে যে প্রোগ্রামটা লিখলাম, দ্যাট ইজ কল্ড অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তাহলে এখন বলো যে এই কোডটাকে বা এই অ্যাডিশন অফ টু নাম্বারসটাকে যদি আমরা সলভ করতাম কোনো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেখানে হয়তো আমরা 1 0 কিছু সিকোয়েন্স ফলো করে করে আমরা হয়তো প্রোগ্রামটাকে লিখতাম। তো সেটা মনে রাখা সুবিধা, না আমার এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজের ইনস্ট্রাকশনগুলোকে মনে রাখা সুবিধা? কোনটা সুবিধা? কোনটা বেশি হিউম্যান আন্ডারস্ট্যান্ডেবল? কোনটা? মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ না অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ? বলো কোনটা? স্যার অ্যাসেম্বলি, কারণ এটা যে Obviously কেউ বুঝতে assembly level পারবে, কারণ language। এটা ইংলিশে আছে। ইংলিশও আমরা কিছু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, আমরা কিছু ইনস্ট্রাকশন ব্যবহার করছি। ওকে, সো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপড হয়েছিল সেকেন্ড জেনারেশনে, যাতে ল্যাঙ্গুয়েজটাকে হিউম্যান খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারে। কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? না আমি তো লিখে ফেললাম, হিউম্যান আন্ডারস্ট্যান্ড করতে পারছে, এমভিআই মানে সে বুঝছে যে মুভ ইমিডিয়েট, মানে 5টাকে তুমি ইমিডিয়েটলি মুভ করো এতে, মুভ ইমিডিয়েট বি কমা 07 মানে তুমি 7টাকে তুমি ইমিডিয়েটলি মুভ করো বিতে, অ্যাড বি মানে হচ্ছে অ্যাডিশন অফ টু নাম্বারস। এই নাম্বারগুলো আমার কন্টেন্ট আছে কোথার মধ্যে? না একটা আছে এর মধ্যে, একটা আছে বি এর মধ্যে। আর হল্ট মানে হচ্ছে এন্ড অফ দ্য এক্সিকিউশন বা হল্ট দ্য ইনস্ট্রাকশন বা হল্ট দ্য প্রোগ্রাম। কিন্তু এই কোডটাকে যদি আমরা বাইনারিতে লিখতাম, আমার হিউম্যান আন্ডারস্ট্যান্ড করতে পারতো না ঠিকই, কিন্তু আমার মেশিন ডিরেক্টলি বুঝতে পারতো। কিন্তু আমার এই কোডটাকে কি মেশিন বুঝতে পারবে? এমভিআই এ কমা 05 কি মেশিন বুঝবে? মেশিন কিন্তু বুঝবে না, কারণ মেশিন কিন্তু 0 আর 1 বোঝে। তাহলে আমাকে এখন দরকার যে আমার এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামটাকে আমাকে এখন এনি হাউ আমাকে কনভার্ট করে নিয়ে যেতে হবে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে, তবে কিনা আমার মেশিনটাকে বুঝতে পারবে। আর যদি মেশিন বুঝতে পারে তবেই কিন্তু আমার কোডটাকে সে এক্সিকিউট করতে পারবে। তাহলে আবার চিন্তার বিষয় চলে আসলো যে তাহলে কেমন করে আমরা একটা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামকে আমরা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব। তার জন্য আমাদের কিছু অ্যাডিশনাল কিছু সফটওয়্যারের প্রয়োজন, কিছু সিস্টেম সফটওয়্যারের প্রয়োজন। তাহলে কোন সিস্টেম সফটওয়্যার দিয়ে আমরা একটা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি, তার নাম কি? তার নাম কি? কম্পাইলার। না, স্যার অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার, এক্স্যাক্টলি, তার নাম হচ্ছে অ্যাসেম্বলার। তো আমরা ডিফারেন্ট টাইপের সিস্টেম সফটওয়্যারের কথা পড়ে এসেছিলাম আইটি সিস্টেমে। তার মধ্যে তোমার একটা ছিল কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার, ওকে, ট্রান্সলেটর, ওকে, তার মধ্যে এটা হচ্ছে অ্যাসেম্বলার। তাহলে অ্যাসেম্বলার ইজ আ সিস্টেম সফটওয়্যার হুইচ ক্যান ট্রান্সলেট অ্যান অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ইনটু ইটস ইকুইভ্যালেন্ট মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তবে কিনা আমার কোডটাকে মেশিন বুঝতে পারবে, মেশিনটাকে এক্সিকিউট করতে পারবে, যার রেসপেক্টে আমরা একটা আউটপুট পাবো আমার মেশিন থেকে। ঠিক আছে, তাহলে আমাকে সেকেন্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, আমরা খুব খুশি হয়েছিলাম, কিন্তু আমাকে তো অ্যাসেম্বলার তো আমাকে পারচেস করতে হবে। সেই পারচেস করতে আমার তো একটা কস্ট লাগবে। দ্যাট ইজ আ ডিসঅ্যাডভান্টেজ অফ সেকেন্ড জেনারেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার আরেকটা সমস্যার কথা বলি, যেটা হচ্ছে যে আমি যে কোডটা লিখেছি সেই কোডটা কিন্তু আমি লিখেছি 8085 মাইক্রোপ্রসেসরের ইনস্ট্রাকশন ফলো করে। এবার তুমি হয়তো ভাবছো যে স্যার আমাকে কোডটা আপনি একটু পাঠিয়ে দিন তো ফাইলটা। আমি তোমাকে পাঠিয়ে দিলাম। তোমার ধরো মেশিনে হয়তো ইন্টেল 8086 মাইক্রোপ্রসেসর আছে, তুমি আমার কোডটাকে গিয়ে রান করানোর ট্রাই করছো, রান করছে না। কেন করছে না? কারণ অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কিন্তু মেশিন স্পেসিফিক। সে ডিপেন্ড করে তোমার কম্পিউটারে কি ইন্টারনাল কি আর্কিটেকচার আছে তার উপর, তোমার মেশিনে কি মাইক্রোপ্রসেসর আছে তার উপর। কারণ আমার মাইক্রোপ্রসেসর টু মাইক্রোপ্রসেসর তোমার ভ্যারি করে ইনস্ট্রাকশন সেট। 8085 এ আমার এই কোডটাকে লেখার জন্য তোমার 4 লাইনে কোড লিখেছি, আমি যে ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করেছি আমার সেম ইনস্ট্রাকশন কিন্তু 8086 এ অ্যাডিশন করার জন্য কিন্তু ব্যবহার করা হয় না। যত মাইক্রোপ্রসেসর চেঞ্জ হয় আমার কিন্তু ইনস্ট্রাকশন সেটও কিন্তু ভ্যারি করে বা ইনস্ট্রাকশনও ভ্যারি করে। অতএব আমার 8085 এর প্রোগ্রামটা কিন্তু আমার 8086 মেশিনে রান করবে না। তাহলে আমরা বলতে পারি যে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম কিন্তু আমার পোর্টেবল ল্যাঙ্গুয়েজ নয়। দ্যাট ইজ অলসো বি দ্য ডিসঅ্যাডভান্টেজ
অর ড্রব্যাক অফ দ্য অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। তাহলে একটা সুবিধার কথা বললাম, দুটো অসুবিধার কথা বললাম। তাহলে আমরা নিশ্চয়ই থাকবো না আর সেকেন্ড জেনারেশনে, আমরা এখন শিফট করব থার্ড জেনারেশনে। তো থার্ড জেনারেশনে গিয়ে আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করছি বা ডেভেলপ করব, আমরা করব না, এটা অলরেডি ডেভেলপ হয়ে গেছে। তো থার্ড জেনারেশনে গিয়ে যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করা হয়েছে সেই ল্যাঙ্গুয়েজটার নাম কি? সেই ল্যাঙ্গুয়েজটার কি নাম? সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যাকে আমরা শর্ট ফর্মে লিখতে পারি HLL, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার পিছনে কিন্তু একটাই কারণ, যে আমরা অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে আমার কিছু ইনস্ট্রাকশন ব্যবহার করতে হচ্ছিল। তো সেই ইনস্ট্রাকশনটা লেখাটা বা আমার ইনস্ট্রাকশন লিখে কোডটাকে মেনটেন করা কিন্তু একটু ডিফিকাল্ট। কিন্তু যদি সেই কোডটাকে যদি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে যদি আমরা লিখতে পারি, তাহলে কিন্তু সেই কোডটা লেখা যেমন ইজিয়ার হবে, আমার কিন্তু কোডটাকে মেনটেন করাও কিন্তু অনেকটা ইজিয়ার হবে। আর এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাকচুয়ালি ডেভেলপ করার পিছনে আর একটা কারণ হচ্ছে যে আমাকে ইউজারকে একটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটা হায়ার লেভেল অফ অ্যাবস্ট্রাকশন প্রোভাইড করে, যে ভিতরে কি হচ্ছে আমি জানি না, আমি জাস্ট কোডটা লিখছি, আমার কোডটা কিন্তু এক্সিকিউট হয়ে যাচ্ছে। আমার ভিতরে কোডটা কিভাবে কনভার্ট হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে, কি হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু কিচ্ছু জানি না। যেমন ল্যাঙ্গুয়েজ যেমন ধরো না হয়তো সি, বা ল্যাঙ্গুয়েজ যেমন ধরো হয়তো ফরট্রান বা কোবল বা অ্যালগোলের মতো ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মানে মেন এক্সাম্পল। মানে ফার্স্ট হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে আমার এই ল্যাঙ্গুয়েজগুলোর কথা কিন্তু মনে আসে, সেটা হচ্ছে ফরট্রান বা ফর্মুলা ট্রান্সলেশন, ওকে, কোবল কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এখন বর্তমান দিনে কিন্তু ফরট্রান, কোবল বা অ্যালগোল কিন্তু এখন ব্যবহার করা হয় না, অ্যালগোরিদমিক ল্যাঙ্গুয়েজ, অ্যালগোল। ওকে, তো আমরা কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজে শিফট করলাম? কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা কিছু সেন্টেন্স লিখবো, কিছু আমরা ইংলিশে কিছু আমরা ওয়ার্ড লিখে আমরা কোড লিখবো। যেমন প্রিন্টএফ, প্রিন্টএফ কথাটা শুনলে কিন্তু বোঝা যায় যে প্রিন্টএফ দিয়ে কি হবে, কোনো কিছু ডিসপ্লে করা বোঝায়। স্ক্যানএফ, যে আমরা ইউজারের থেকে কিছু রিড করব। তো এই যে স্ক্যানএফ, প্রিন্টএফ, এটা কিন্তু স্টেটমেন্ট, ইংলিশে আমরা লিখি এই স্টেটমেন্টগুলোকে। তাহলে একটা ইনস্ট্রাকশনকে মনে রাখার থেকে আমার কিন্তু এই স্টেটমেন্টগুলো আরো ইজিয়ার টু রাইট অ্যান্ড ইজি টু মেনটেন। তার জন্য আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে বা সেকেন্ড জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ থেকে আমরা কিন্তু শিফট করলাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজে। আর আমার আরেকটা সব থেকে বড় প্রবলেম ছিল যে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ আমার পোর্টেবল ল্যাঙ্গুয়েজ ছিল না, যে আমরা ডিফারেন্ট মেশিনের জন্য আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট কোড লিখতে হচ্ছে একই অপারেশন করার জন্য। কিন্তু যদি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, তাহলে যদি আমি একটা প্রোগ্রাম লিখি হয়তো সি দিয়ে বা হয়তো কোবল দিয়ে বা হয়তো ফরট্রান দিয়ে, অ্যাডিশন অফ 2 নাম্বারস, সেই কোডটা কিন্তু আমার যে কোনো মেশিনে, যে কোনো কনফিগারেশনের মেশিনে কিন্তু রান করবে। তার সে কিন্তু তোমার ডিপেন্ড করে না যে আমার মেশিনের কি ইন্টারনাল কি আর্কিটেকচার আছে তার উপরে, সে কিন্তু মাইক্রোপ্রসেসর স্পেসিফিক নয়। তো আমরা তার জন্য কিন্তু আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা আস্তে আস্তে আমরা শিফট করেছি। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা কোনো কমপ্লেক্স কোনো অপারেশনকে খুব সহজে আমরা কিন্তু কোড লিখে তাকে আমরা সলভ করতে পারি, যেটা কিনা আমার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে সেই কাজটা করতে গেলে আমাকে অনেক বেশি নাম্বার অফ লাইন্স আমাকে কোড লিখতে হয়। তো তার জন্য কিন্তু আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা শিফট করেছি। আমি তো এত কিছু বললাম, সব কিন্তু তোমার কিছু অ্যাডভান্টেজের কথা বললাম। এবার তোমার যেটা মেন, যেটা তোমার অসুবিধা, যেটা কথাটা বলবো বা ড্রব্যাক যেটা বলবো হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বা থার্ড জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজের, সেটা হচ্ছে যে যেমন করে আমার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যখন কোড লিখেছিলাম, যেমন করে আমার মেশিন বুঝতে পারছিল না, আমি তখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রাম লিখছি। আমি হয়তো সি দিয়ে একটা অ্যাডিশনের প্রোগ্রাম লিখেছি, হ্যাশ ইনক্লুড str.h, ইন্ট মেন, ওকে, ইন্টিজার a, b, c। আমি হয়তো তোমার ইনপুট নিলাম, এন্টার 2 নাম্বারস প্রিন্টএফ করে লিখলাম, স্ক্যানএফ করলাম, %d, %d, %b, c is equal to a plus b দিয়ে আমি আবার সিটাকে তোমার প্রিন্ট করছি। এই কোডটা কিন্তু আমার মেশিন বুঝবে না। আমি ওখানে কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, লাইক ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি লিখেছি কোডটাকে। তাহলে আমাকে এই কোডটাকে আমাকে মেশিনকে বোঝানোর জন্য আমাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে তাকে কনভার্ট করতে হবে। তাহলে আমার ল্যাঙ্গুয়েজটাকে, আমার সি এর প্রোগ্রামটাকে মেশিনের ভাষায় কনভার্ট করার জন্য আমরা যে সিস্টেম সফটওয়্যারে ব্যবহার করি তার নাম কি? যে নামটা তোমরা একটু আগে বলছিলে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কম্পাইলার, আমি সফটওয়্যারের নাম, অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার তো হয়ে গেল, অ্যাসেম্বলার, অ্যাসেম্বলার তো কম্পাইলার। বললাম, এটা হচ্ছে কম্পাইলার। তাহলে কম্পাইলার কি কি কাজ না, একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে
মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। ওকে, কিন্তু আমরা কয়েকটা ক্লাস করার পর বলবো যে কম্পাইলারের ক্ষমতা নেই একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করার। তার নিজের কিন্তু একার ক্ষমতা নেই। কিন্তু আমরা পড়ে এসেছি, আমরা আইটি সিস্টেমে পড়ে এসেছি যে কম্পাইলার ইজ আ সিস্টেম সফটওয়্যার হুইচ ক্যান ট্রান্সলেট আ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ইনটু ইটস ইকুইভ্যালেন্ট মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। আমরা পড়ে এসেছি কিন্তু আমি আবার পরে বলবো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্সন করার ক্ষমতা কিন্তু কম্পাইলারের নেই। আমরা জাস্ট কিছুটা পার্টকে আমরা অ্যাবস্ট্রাক্ট করে আমরা অ্যান্সারটা বলি যেটা কম্পাইলার এই কাজটা করে। সেটা আমরা পরে স্যার এই ল্যাঙ্গুয়েজ গুলো কি এখন আর ইউজ হয় মানে ডেভেলপার এই ল্যাঙ্গুয়েজ গুলো যেগুলো মানে বলছেন মেশিন লেভেল মানে যে আগের জেনারেশনে যেগুলো হতো? হ্যাঁ, তুমি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তুমি তো সিধে কোনো কোড লিখেছো, তো তোমার কোডটাকে তো কনভার্ট করে তো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ তো নিয়ে আসতেই হবে। কারণ এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ আর এই মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু বলা হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজ, তো এই লো লেভেল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমাদের সবসময় কাজে লাগবে। তুমি হয়তো কোডটা লিখছো না, কিন্তু তুমি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যে কোডটা লিখছো তাকে কিন্তু ইন্টারনালি কিন্তু তাকে কনভার্ট করছে ডিফারেন্ট সিস্টেম সফটওয়্যার, যার থ্রুতে কিন্তু তোমার কোডটা এক্সিকিউট হচ্ছে। তুমি সেই পার্টটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ না, এটা কিন্তু একটা পুরোপুরি একটা অ্যাবস্ট্রাকশন থেকে যাচ্ছে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। আমার ল্যাঙ্গুয়েজ কিন্তু আমার সমস্ত ল্যাঙ্গুয়েজ তোমার ইউজ হয়। আমরা আসবো সেই কনসেপ্টে। মানে এগুলো প্রথম একদম ল্যাঙ্গুয়েজ বেরিয়েছিল তাই তো ডেভেলপার? হ্যাঁ, আমরা ইউজ তখনকার দিনের লোকেরা তোমার ফার্স্ট জেনারেশন তোমার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ ইউজ করতো, তারপরে অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ তোমার আসার সময় তোমার তারা তখন ইউজ করছে। কিন্তু তোমার একটা টাইম পিরিয়ড আছে যে এই ইয়ার থেকে এই ইয়ার পর্যন্ত তোমার মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ তোমার খুব মানে ভালোভাবে কাজ করেছে, তারপরে এই ইয়ার থেকে এই ইয়ার পর্যন্ত তোমার ধরো অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ তোমার কাজ করেছে। আমি এখানে ইয়ারটা মেনশন করলাম না যে কোন ইয়ার থেকে কোন ইয়ার বা কোন, আমার জাস্ট দরকার যে আমার ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনটা, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনটা, থার্ড কোনটা, ফোর্থ কোনটা। ওকে, এবার এই থার্ড জেনারেশনে গিয়েও কিন্তু আমাকে একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে যে আমাকে কম্পাইলার পারচেস করতে হচ্ছে যাতে কিনা আমাদের প্রোগ্রামটাকে আমরা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারি। তার জন্য এটা কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ। এবার এই সমস্ত প্রবলেম থাকার জন্য আমরা আস্তে আস্তে শিফট করলাম থার্ড জেনারেশন থেকে ফোর্থ জেনারেশন। আমরা কিন্তু শিফট করলাম থার্ড জেনারেশন থেকে আচ্ছা স্যার, ফোর্থ জেনারেশন। হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কি পোর্টেবল, মানে ওটা কি আর্কিটেকচার উপর ডিপেন্ড করে না? অবশ্যই, তাই তো আমি বললাম যে আমি এক্সাম্পল দিলাম যে আমি সিতে কোনো কোড লিখেছি, এটা কোনো মেশিনে, আমি সেই সি এর কোডটাকে নিয়ে গিয়ে অন্য যে কোনো মেশিনে আমি রান করতে পারি। সে কিন্তু আমার ডিপেন্ড করে না আমার মেশিনের ইন্টারনাল আর্কিটেকচার কি আছে, আমার মেশিনের প্রসেসর কি আছে, মাদারবোর্ড কি আছে, তারপরে কিন্তু ডিপেন্ড করে না কতটা র্যাম আছে বা কতটা হার্ড ডিস্ক আছে। ঠিক আছে, দ্যাট ইজ আ পোর্টেবল ল্যাঙ্গুয়েজ। ওকে, সো থার্ড জেনারেশনের পরে আমরা চলে আসছি ফোর্থ জেনারেশনে গিয়ে। তো সেখানে গিয়ে আমরা যে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করছি ফোর্থ জেনারেশনে গিয়ে, যে আমরা এখানে বেসিক্যালি ফোকাস করছি যে এমন কিছু ডিজাইন করতে যে আমরা কোনো স্পেসিফিক কোনো প্রবলেম ডোমেনের ওপরে হয়তো কাজ করব। যেমন ধরো হয়তো তোমার কোনো রিপোর্ট জেনারেশন করব, বা ধরো হয়তো কোনো ডেটাবেস ম্যানেজমেন্ট করব। ওকে, তাহলে আমরা এমন কিছু অ্যাপ্লিকেশনকে ক্রিয়েট করা শিখবো আমরা এখানে ফোর্থ জেনারেশনে গিয়ে, যেখানে হয়তো আমরা কিছু হাই লেভেল কনস্ট্রাক্ট ব্যবহার করছি বা কিছু হাই লেভেল কিছু টুল ব্যবহার করছি। তো এই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটাকে তোমার এটাকে বলা হয় প্রবলেম ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ওকে, প্রবলেম ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আমার যেরকম টাইপের প্রবলেম থাকবে সেই টাইপের প্রবলেমকে আমরা কিভাবে সলভ করব, তার যে ল্যাঙ্গুয়েজটা তাকে আমরা বলছি প্রবলেম ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে ফোর্থ জেনারেশনে কি আমরা প্রবলেম ওরিয়েন্টেড কোনো ল্যাঙ্গুয়েজকে আমরা ডেভেলপ করলাম। তার এক্সাম্পলটা হচ্ছে কোনো আমরা ডেটাবেস ম্যানেজমেন্ট তোমার হ্যান্ডেল করতে পারি তোমার এসকিউএল দিয়ে, স্ট্রাকচারড কোয়ারি ল্যাঙ্গুয়েজ দিয়ে। ওকে, আমরা ওরাকেল দিয়ে তোমার হ্যান্ডেল করতে পারি তোমার ডিফারেন্ট টাইপের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এসকিউএল, ওরাকেল, ওকে, সাইবেস, এরকম তোমার মঙ্গোডিবি, ডিফারেন্ট টাইপের কিন্তু আমাদের প্রবলেম ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ কিন্তু আছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ফোর্থ জেনারেশন। আস্তে আস্তে তোমার কিন্তু ফোর্থের পর তোমার ফিফথ এসছে, তারপরে তোমার বিয়ন্ড জেনারেশন এসছে। তো ফিফথে গিয়ে ধরো হয়তো আমরা এআই কোনো হয়তো আমরা তোমার এআই রিলেটেড কোনো একটা কাজ করছি বা মেশিন লার্নিং এর কোনো একটা অ্যাপ্লিকেশনকে ডেভেলপ করছি। তো ওই ধরনের কিন্তু ল্যাঙ্গুয়েজগুলো সব কিন্তু আমাদের ফিফথে ডেভেলপ হয়েছে অ্যাকচুয়ালি। আর আমরা এখানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার আর একটা সাব ক্যাটাগরি আছে যার নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যে ল্যাঙ্গুয়েজগুলো ক্লাস অবজেক্টের কনসেপ্ট ইউজ করে। আর আমার সমস্ত অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা কিন্তু সবাই কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেমন ধরো সি প্লাস প্লাস, জাভা,
ওকে, যেমন ধরো পাইথন, সবই কিন্তু আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু তারা আবার কিন্তু হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ হাই লেভেল কিন্তু তোমার এর একটা পার্টই তোমার হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার একটা সি আর ধরো হয়তো পাইথন, তো বা সি বা ধরো তোমার হয়তো সি প্লাস প্লাস, তো অবভিয়াসলি তোমার সি এর থেকে আমার সি প্লাস প্লাস কিন্তু অনেক বেশি সিকিওর। আবার সি বা জাভা বলতে পারো, তো সি তোমার যা সিকিউরিটি আছে তার থেকে তোমার কিন্তু জাভার কিন্তু অনেক বেশি সিকিউরিটি আছে। কারণ কি না, এরা তোমার ডিফারেন্ট সিকিউরিটি ফিচার্সকে তারা কিন্তু সাপোর্ট করে সি প্লাস প্লাস জাভা, যেমন তোমার এনক্যাপসুলেশনস, ডেটা অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স, পলিমরফিজম। তো দিস আর দ্য ডিফারেন্ট ফিচার্স অফ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো আমরা আলটিমেট আমরা এখন দাঁড়িয়ে আছি ফিফথ জেনারেশনে, যে ফিফথ জেনারেশনে গিয়ে আমরা ডিফারেন্ট টাইপের এআই বেসড অ্যাপ্লিকেশনসকে ডেভেলপ করার জন্য আমাদের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে সেই ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু আমরা এখন কাজ করছি। দ্যাট ইজ দ্য ফিফথ জেনারেশন। ওকে, আমরা এক্সপার্ট সিস্টেমে কোনো কাজ করছি, আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করছি, আমরা এআই কোনো অ্যাপ্লিকেশনসকে ডেভেলপ করছি, আমরা তোমার ধরো হয়তো মেশিন লার্নিং এর কোনো অ্যাপ্লিকেশনসকে ডেভেলপ করছি। তো দ্যাট ইজ আ কনস্ট্রেন্ট লজিক প্রোগ্রামিং বা এআই ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ দ্য ফিফথ জেনারেশন। তাহলে আমরা ফিফথ স্যার তাহলে হ্যাঁ বলো। চ্যাট জিপিটি যে বানানো হয়েছে, তাহলে ওখানটায় ফিফথ জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ আছে অবশ্যই এআই এর ওখানে ওইটাই কি হেল্প ওখানে নেওয়া use হয়েছে, করুন? ওখানে এআই এর হেল্প নেওয়া হয়েছে, আচ্ছা আচ্ছা ওখানে এআই এর হেল্প ওকে নেওয়া হয়েছে। ওকে, তো আচ্ছা এছাড়াও কিন্তু আমাদের বিয়ন্ড জেনারেশনে কিছু ল্যাঙ্গুয়েজ আছে, যেমন ধরো হয়তো মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেমন ধরো তুমি বলতে পারো সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ওকে, জাভাস্ক্রিপ্ট, বা তোমার ধরো না হয়তো এই বিয়ন্ড জেনারেশনের মধ্যে কিন্তু তোমার এই সমস্ত ল্যাঙ্গুয়েজের গুলোকে আমরা ডেভেলপ করতে পারি বা নিয়ে নিয়ে কাজ করতে পারি। আর তারা কিন্তু ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে বা ডিফারেন্ট জেনারেশন থেকে তারা কিন্তু তোমার কিছু ফিচার্সকে তারা ইনকর্পোরেট করে তাদের জেনারেশনের মধ্যে, দ্যাট ইজ আ বিয়ন্ড জেনারেশন। তাকে আমরা বলতে পারি মডার্ন বা স্পেশালাইজড ল্যাঙ্গুয়েজ, যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন, জাভাস্ক্রিপ্ট বা মেনি মোর। ওকে, সো আমরা জানতে পারলাম যে কেন তোমার সুইচিংটা কেন হয়েছে অ্যাকচুয়ালি জেনারেশনের। আমরা এখন বসে আছি ফিফথ জেনারেশনে, থেকেও আমরা কিন্তু পড়তে চাইছি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, যার মধ্যে তোমার পড়তে চাইছি আমরা সি প্রোগ্রামিংকে আমরা এখানে পড়তে চাইছি, কারণ সিটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কনস্ট্রাক্ট বা একটা ফাউন্ডেশন অফ ল্যাঙ্গুয়েজ। আর যে সি এর ফাউন্ডেশন যদি আমরা না জানতে পারি, তাহলে কিন্তু আমরা ইন ফিউচার আমরা হয়তো পরে প্রবলেম ওরিয়েন্টেড কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারবো না, বা হয়তো এর পরে হয়তো আমরা কোনো এআই বেসড কোনো ল্যাঙ্গুয়েজ বা মেশিন লার্নিং কোনো প্রবলেমকে সলভ করতে পারি এমন কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা এখানে জানতে পারবো না। আবার এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলোকে শেখার পর আমরা হয়তো বিয়ন্ড জেনারেশনে গিয়ে আমরা আরো কোনো ডেভেলপড কোনো ল্যাঙ্গুয়েজের উপরে আমরা কাজ করতে পারি, তাকে নিয়ে আমরা হয়তো ডিফারেন্ট টাইপের কোনো প্রবলেমকে সলভ করতে পারি। তো দিস আর দ্য জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ। আমরা ফোর্থ পর্যন্ত জানলেই হয়, আমি এখানে ফিফথ তো বললাম, আবার বিয়ন্ড জেনারেশনে কিন্তু সেই পার্টটাও কিন্তু আমরা বেসিক্যালি এখানে ডিসকাশন করলাম। ওকে, তো এই যে এটাকে মানে তোমার মানে জাস্ট মনে রাখো, মানে একটা গল্পের মতো করে মনে রাখো। তো সবাই বুঝতে পেরেছো গল্পটা, যে জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ কেন সি কেন এসছে, বোঝা গেছে কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এসছে। হ্যাঁ স্যার। হুম, তাহলে আমরা এখান থেকে একটা কথা ক্লিয়ার, যে সিটা হচ্ছে একটা এক্সাম্পল অফ এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কেন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সিটা, না সিতে আমরা তোমার যে স্টেটমেন্ট দিয়ে আমরা প্রোগ্রাম লিখি, আর যে স্টেটমেন্টগুলোকে আমরা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখি, আর যে স্টেটমেন্টটা কিন্তু আমার মেশিন ডিরেক্টলি বুঝতে পারে না, তার জন্য অনেকগুলো স্টেপে সেই কাজটা হয়, তারপরে কিন্তু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজটা জেনারেট হয়, তবে কিন্তু আমার মেশিন তাকে বুঝতে পারে, তাকে এক্সিকিউট করে আমরা তার কাছ থেকে আউটপুটটা পেতে পারি। ওকে, আবার সিকে বানানোর সময় বলা হয় মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, কারণ সি তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তোমার ফিচার্সকে ইউজ করে, আবার সি তোমার কিন্তু অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে তোমার ফিচার্সকে ইউজ করে বলে সিকে বলা হয় মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। কারণ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তোমার যে ফিচার্স তাকেও সে ইউজ করছে, আবার অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ তোমার যে ফিচার্স তাকেও ইউজ করছে, বলে সি কেন সময় বলা হয় মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। আমরা পরে কেন হোয়াই সি ইজ কল্ড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হোয়াই সি ইজ কল্ড মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, সেই কনসেপ্টটা আমরা যখন সিতে যখন আমরা ডেপথে ঢুকবো, আমি সেখানে গিয়ে এটাকে আবার ক্লারিফাই করবো। ওকে, এবার আমরা চলে আসবো যে সি, এই নামটা কেন সি হয়েছে। নামটা তো সি না হয়ে তো নামটা তো এক্স ওয়াই জেরো তো হতে পারতো। আমরা এখন চলে আসবো হিস্ট্রি অফ সি ল্যাঙ্গুয়েজ বা সি প্রোগ্রামিং। ওকে, হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং। আমরা এখন এতক্ষণ ধরে আমরা পড়ছিলাম জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ, আমরা এখন চলে আসবো হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং। ওকে, চলো হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং। তো একটা সিনেমার যেমন প্রথমেই যেমন অ্যাকশন স্টার্ট হয়ে যায় না, সেরকমই কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রথম দিনে কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে যায় না।
তো প্রোগ্রাম স্টার্ট হতে গেলে কিছু প্রিরিকুইজিট কিছু কনসেপ্ট জানতে হয়, তাহলে কিন্তু প্রোগ্রামিংটা শেখাটা আরো বেশি কম্প্যাক্ট হবে। ঠিক আছে? তো এই কনসেপ্টগুলো দরকার প্রোগ্রামিং শেখার জন্য। আমি সি শিখছি, আমি যদি তার হিস্ট্রি না জানি, যদি আমি তার জেনারেশন না জানি যে কেন সি পড়বো, জানতে হবে আমাকে যে হোয়াই উই নিড সি, তো হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ সি, কেন সেটা এত পপুলার কেন, বা সেটা আমরা কেন ব্যবহার করবো কেন, তাহলে অ্যাপ্লিকেশন কোথায় সি এর। তো এত কিছু জানতে হয় তবেই তো আমরা আসতে পারবো অ্যাকচুয়ালি। কারণ ধরো তুমি যখন একটা কোনো চিকেন রান্না করো, চিলি চিকেন বা কোনো রেসিপি তৈরি করো, তখন তো সেই চিকেনটা তোমাকে তৈরি করার জন্য তোমাকে কিন্তু তার আগে অনেক তোমাকে কাজ করতে হয়। তোমাকে চিকেনটাকে ভালো করে ওয়াশ করতে হয়, তোমাকে তার চিকেনে তোমার যে অ্যাসেসরিজ গুলো দরকার পড়ে তোমাকে সেগুলো ফার্স্ট রেডি করে নিতে হয়, তারপরে তুমি চিকেনটা তুমি রান্না করতে পারো। তো আমরা চিকেন রান্না করবো অবশ্যই, তার আগে তার যে প্রিরিকুইজিট যে কাজগুলো আছে, তো সেগুলো যদি আমরা আগে কমপ্লিট করে না রাখি, তাহলে কি হবে না, ওই তোমার চিকেনটাকে তোমার কড়াইটা চাপিয়ে দিয়ে গ্যাসে বা মাইক্রো ওভেনে, তখন কি আমাকে খুঁজতে হবে যে আমার পেঁয়াজটা তখন কাটা হয়নি, আমি তখন পেঁয়াজটা কাটতে যাচ্ছি, তো তেলটা আমার ধরো পুড়ে যাচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে কড়াই থেকে। তো আমরা প্রোগ্রামিং শিখবো, কিন্তু তার আগে আমরা তার সেই প্রোগ্রামিং এ আসার জন্য যেগুলো শেখার দরকার, তো সেই রুলস, সিনট্যাক্স, তার গ্রামার, সেগুলোকে শিখে আমরা তারপরে প্রোগ্রামিং এ আসবো। ওকে, যাই হোক, তা একটু অন্য 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 কথা বললাম এটাকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো চলো আমরা এবার চলে আসবো হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং। হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং, গল্পগুলো ইন্টারেস্টিং লাগছে না বোর লাগছে? গল্পগুলো ইন্টারেস্টিং লাগছে না বোর লাগছে? ইন্টারেস্টিং লাগছে। ইন্টারেস্টিং লাগছে। ইন্টারেস্টিং লাগছে স্যার। ওকে, ভেরি গুড। কারণ এগুলো শুনতে হবে, গল্পগুলো না শুনলে হবে না। হ্যাঁ, ভালো করে শিখতে গেলে গল্প শুনতে হবে, তারপরে আসল জিনিসে আসবো, আগে গল্পগুলো শুনে রাখতে হবে। যাই হোক, তো আমরা এখন হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং এ চলে এসেছি। তো তোমাদের ক্লাসে দেখবে এই সমস্ত গল্পগুলো বলবে না, ডিরেক্ট তোমাদের হয়তো প্রোগ্রামে চলে যাবে যে কি করে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, কি করে প্রোগ্রাম করতে হয়, তাই না? তো সি এর ক্লাসে কি এগুলো সব বলেছে, হিস্ট্রি অফ সি, জেনারেশন অফ ল্যাঙ্গুয়েজ? না স্যার, ডাইরেক্ট প্রোগ্রামিং এ ডাইরেক্ট একদম কোডেড হয়ে গেছে। ডাইরেক্ট মানে একবার তোমার ডাইরেক্ট তোমার হ্যাঁ মাংস রান্না করতে চলে গেছে। হ্যাঁ। তো সেটা হচ্ছে ব্যাপার, তো তার জন্য কেউ শিখতে পারে না, না, তার জন্য কেউ শিখতে পারে না, এটা হচ্ছে ব্যাপার। ওকে, যাই হোক, তো আমরা কিন্তু সেরকম দায়শালা করবো না, দায়শালা করে কিন্তু আমি পড়াই না। আমি তো প্রথম দিনই বলেছি যে যেটুকু শিখবো সেটুকু কম্প্যাক্ট শিখবো, যাতে আমি পরীক্ষায় 70-60-এর মধ্যে আমি 40 অ্যান্সার করে আমি যেন 38 পাই, এটা আমার টার্গেট থাকবে। ঠিক আছে, চলো। তো সি প্রোগ্রামিং আমাদের এখনো ওয়াইডলি ইউজড হয়, আমরা বলতে পারি এখনো ওয়াইডলি ইউজড হয় সি প্রোগ্রামিং। আর সি প্রোগ্রামিংটাকে আমরা একটা ইনফ্লুয়েন্সিয়াল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারি। এ অনেকের ইনফ্লুয়েন্স দেয় অনেক ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে। সি সি এর ইনফ্লুয়েন্স আছে বলেই কিন্তু সি প্লাস প্লাস ডেভেলপ হয়েছে, আবার সি এর ইনফ্লুয়েন্স আছে বলেই কিন্তু জাভা ডেভেলপ হয়েছে। কারণ জাভাতে আমার সি এর কনসেপ্ট যেমন ভ্যালিড, সি প্লাস প্লাসে কিন্তু কিছু কনসেপ্ট ভ্যালিড জাভাতে। তো সি এর যদি আমরা যদি কনস্ট্রাক্ট শিখি যে সিতে কেমন করে লুপ ইউজ করতে হয়, তো আমাকে কিন্তু সি প্লাস প্লাস আর জাভাতে গিয়ে আমাকে নতুন করে আর শিখতে হবে না যে জাভার লুপটা কেমন হয় রে, বা সি প্লাস প্লাসের লুপটা কেমন হয় রে। কারণ এই সি এর যে লুপের যে কনসেপ্টটা, লুপিং যে কনস্ট্রাক্ট, ওটা কিন্তু ভ্যালিড তোমার সি প্লাস প্লাস ও জাভাতেও, সেম কোড, সেম কোড। ওকে, যাই হোক, তো সি প্রোগ্রামিংটা এখন ওয়াইডলি ইউজ হয়, এখনো ওয়াইডলি ইউজ হয়, কারণ আমরা জানি যে অপারেটিং সিস্টেম ডেভেলপ করার জন্য কিন্তু সি ইউজ হয়, সি অ্যান্ড সি প্লাস প্লাস। উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ইউনিক্স, লিনাক্স, সব কিন্তু তোমার সি সি প্লাস প্লাস দিয়ে ডেভেলপ করা যায়, এই ধরনের কোনো অপারেটিং সিস্টেম। ওকে, সো যেটা আমরা বলছিলাম যে ইনফ্লুয়েন্সিয়াল একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ এই ল্যাঙ্গুয়েজটা একটা সিগনিফিকেন্ট রোল প্লে করে আমাদের ওয়ার্ল্ড অফ কম্পিউটিং এ। তো আমরা ছোট্ট করে একটা হিস্ট্রি দেখানোর চেষ্টা করি যে কেন সিটা আসলো, কেন সিটা নামটা কেন সি হলো, বা সি ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়ালি হিস্ট্রিটা কি। তো আমরা 1960 সালের কথা বলছি, মানে লেট 1960 AT&T বলে একটা ল্যাব আছে,
এটিএনটি বেলস ল্যাব বলা হয় তাকে, মানে বেলস ল্যাবরেটরি, এটা বেসিক্যালি ইউএসএ তে মনে হয় আছে, এটিএনটি বেলস ল্যাবরেটরি। সেখানে আমার প্রথম 1960 সালে ইউনিক্স প্রথমে ডেভেলপড হয়, ইউনিক্স অপারেটিং সিস্টেম। 1970 ডেনিস রিচি, একজন সায়েন্টিস্ট বা একজন ডেভেলপার, সে তোমার কেন থমসন বলে একজন সায়েন্টিস্ট বা ডেভেলপার আছে, তার সঙ্গে তোমার কাজ শুরু করে, দিয়ে ইউনিক্সটাকে ডেভেলপ করেছিল বেলস ল্যাবরেটরিতে। তাহলে ইউনিক্স ডেভেলপমেন্টের পিছনে কিন্তু তোমার যার বেশি অবদান তার নাম হচ্ছে ডেনিস রিচি আর হচ্ছে তোমার কেন থমসন। ওকে, তখন তারা এই ইউনিক্সটাকে ডেভেলপ করার জন্য তারা কিছু আর্লি কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করেছিল। যেমন সেই ল্যাঙ্গুয়েজ তোমার নাম হচ্ছে বি ল্যাঙ্গুয়েজ, বি, ক্যাপিটাল বি। তারা বি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা কিন্তু ইউনিক্সটাকে ডেভেলপ করেছিল। 1970 সালে ডেনিস রিচি নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ওপরে সে তার কাজ শুরু করলো। সেই নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করার জন্য সে যার কাছ থেকে ইনফ্লুয়েন্স হয়েছে তার নাম ছিল বি ল্যাঙ্গুয়েজ, তার নাম ছিল বি ল্যাঙ্গুয়েজ। দিয়ে তোমার যে নতুন ল্যাঙ্গুয়েজ তোমার ডেভেলপ করা হলো তার নাম হচ্ছে সি। তাহলে অ্যাকচুয়ালি সিটা একটা ডিজাইন করা হচ্ছে আমার একটা জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে, যাকে যার হেল্প নিয়ে আমরা কোনো সিস্টেম প্রোগ্রামিং করতে পারি। মানে সিস্টেম প্রোগ্রামিং বলতে কোনো সিস্টেম সফটওয়্যারকে ডেভেলপ করা যায় সি দিয়ে। আর তোমার সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করা মানেই হচ্ছে যার থ্রু দিয়ে আমরা কম্পিউটার হার্ডওয়্যারের সাথে আমরা ইন্টারাকশন করতে পারি, বা যার হেল্প নিয়ে আমরা অপারেটিং সিস্টেমের সঙ্গে আমরা ইন্টারাকশন করতে পারি, দ্যাট ইজ আ সিস্টেম সফটওয়্যার। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে আমার প্রথম যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়েছিল আমি তার নাম বললাম বিসিপিএল, আমি এটা অন্যভাবে বলছি, বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার থেকে ডিরাইভ হয়ে আসলো সিপিএল, কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার থেকে ডিরাইভ হয়ে আসলো বি ল্যাঙ্গুয়েজ। তার থেকে ডেভেলপ হয়ে আসলো সি ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে বিসিপিএল মানে হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সিপিএল মানে হচ্ছে কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপরে তোমার ডিরাইভ হচ্ছে বি, বি ফর বেসিক। তাহলে যদি কেউ বলে যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সি, তো সি এর কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফুল ফর্ম নেই। আমরা বলতে পারি যেহেতু সিটা বিসিপিএল থেকে ডিরাইভ হয়ে এসছে, তার জন্য সিটাকে আমরা বলতে পারি যে সি স্ট্যান্ডস ফর কম্বাইন্ড। কিন্তু এটা এটা যে কারেক্ট তা বলবো না, কিন্তু যেহেতু তোমার বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে তোমার যেহেতু ডিরাইভ হয়ে এসছে সিটা, তার নাম অনুযায়ী আমরা বলতে পারি এটাকে কম্বাইন্ড এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কারণ কি, কেন কম্বাইন্ড? না বিসিপিএল তোমার যা ফিচার্স সেটা তোমার সিতে আছে, সিপিএল তোমার যা ফিচার্স সেটা তোমার সিতে আছে, আবার বি এর তোমার যা ফিচার্স সেটা কিন্তু তোমার সিতে আছে, প্লাস সিতে কিছু অ্যাডিশনাল কিছু ফিচার্স কিন্তু এখানে অ্যাড অন করা হয়েছে। এই সিটা যখন ডেভেলপ হয় তখন ইয়ারটা ছিল 1972। আমেরিকার এটিএনটি বেলস ল্যাবরেটরিতে ডেনিস রিচি যে ডেভেলপার, সে তোমার সিটাকে ফার্স্ট ডেভেলপ করে। ওকে, তাহলে সি ডেভেলপমেন্টের পিছনে তোমার যার সব থেকে বেশি অবদান তার নাম হচ্ছে ডেনিস রিচি। ওকে, তো এখানে তোমার কেন থমসন কিন্তু সেভাবে তোমার যুক্ত হয়নি, কারণ ইউনিক্সের ডেভেলপমেন্টের পিছনে তোমার কেন থমসন আর ডেনিস রিচি তোমার কিন্তু অ্যাজ এ জয়েন্ট ভেঞ্চার্স তারা কাজ করেছিল। কিন্তু সিতে তোমার ইনিশিয়াল ইমপ্লিমেন্টেশনের জন্য কিন্তু তোমার ডেনিস রিচি কিন্তু তার ইনিশিয়াল যে ইমপ্লিমেন্টেশনের কাজটা তোমার কিন্তু কমপ্লিট করেছিল ডেনিস রিচি। এবার এই সি ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েশন হওয়ার পর তাকে দেখে মোটিভেট হয়ে আরো যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ হয়েছে তারপরে, তাদের নাম হচ্ছে সি প্লাস প্লাস, তারপরে তোমার আসছে জাভা, তার মাঝখানে তোমার এসছে সি শার্প, অ্যানসিসি, ডিফারেন্ট টাইপের ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার এই সি এর ইনফ্লুয়েন্স নিয়ে কিন্তু তারা কিন্তু অ্যাকচুয়ালি ডেভেলপ হয়েছে ডে বাই ডে, ডে বাই ডে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, বলছি ওই ল্যাবটার নাম কি বললেন? এটিএনটি বেলস ল্যাবরেটরি, এরকম ভাবে লেখা হয় ল্যাবটার নামটা, এইভাবে লেখা হয়। ওকে, ঠিক আছে। তাহলে সি ল্যাঙ্গুয়েজটার ইনফ্লুয়েন্স নিয়ে তোমার তৈরি হয়েছে সি প্লাস প্লাস, ঠিক আছে, সি শার্প, অবজেক্টিভ সি অ্যান্ড আদার্স ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস। কারণ কি না, সি তোমার এতটাই সিম্পল একটা ল্যাঙ্গুয়েজ, সি এর তোমার এত এফিসিয়েন্সি আছে, সি তোমার একটা পোর্টেবল ল্যাঙ্গুয়েজ, যে
সিম্পলিসিটি, সি এর সিম্পলিসিটি, সি এর এফিসিয়েন্সি, সি এর পোর্টেবিলিটি, এই সমস্ত মানে মানে কি বলবো, এগুলো তোমার অ্যাকচুয়ালি তোমার বলা হয়, এগুলোকে তোমার একটা করে ফিচার্স বলা যায়, সি এর বা ক্যারেক্টারিস্টিক বলা হয়, যেটা কিন্তু আদার্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোকে ডেভেলপ করতে বা ওয়ার্ল্ড অফ প্রোগ্রামিং এ তাদেরকে একটা জায়গা করে নেওয়ার জন্য কিন্তু খুব সাফিসিয়েন্ট এই সি এর এই ফিচার্সগুলো। ওকে, তাহলে নামটা কেন সি হয়েছে আমরা বুঝতে পারলাম যে এই ল্যাঙ্গুয়েজটার নাম কেন সি, হোয়াই সি, এটা আমরা ক্লিয়ার হয়েছে সবার কাছে, হোয়াই সি। Yes, sir. তাই তো? এবার তোমার বলতে পারি আমরা যে সি এর পরে তোমার দেখো ডেভেলপ হয়েছে সি প্লাস প্লাস। এবার সি প্লাস প্লাস, তাহলে স্যার নামটা প্লাস প্লাস এরকম স্যার নাম কেন দিত? সি তো ডি আসতে পারতো, তো কেন প্লাস প্লাস দিল সি এর পরে? কারণ প্লাস প্লাসকে আমরা জানি যে প্লাস প্লাসটাকে আমাদের সিতে বলা হয় ইনক্রিমেন্ট অপারেটর। এই প্লাস প্লাসে তোমার কাজ হচ্ছে, যদি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালু যদি তোমার 5 থাকে, যদি আমরা এ প্লাস প্লাস করি, তাহলে এ প্লাস প্লাস মানেই হচ্ছে এ ইকুয়ালস টু এ প্লাস 1, তাহলে এর মান তো 5 আছে, তাহলে 5 প্লাস 1 মানে হচ্ছে এর ভ্যালুটা এখন হয়ে গেল 6। তাহলে আমার এক ধাপ এগিয়ে আছে সি প্লাস প্লাস সি এর থেকে, একটু এক্সটেন্ডেড ভার্সন বা ইনক্রিমেন্টাল ভার্সন অফ সি ইজ কল্ড সি প্লাস প্লাস। কারণ কি না, সি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে তোমার সি প্লাস প্লাস এর ভ্যালু কত হবে না 6। এটা কিন্তু একটা ইনক্রিমেন্টাল ভার্সন বা একটা আপগ্রেড ভার্সন হচ্ছে সি প্লাস প্লাস, সেই জন্য কিন্তু নামটা সি প্লাস প্লাস হয়েছে। ওকে, সো এরকম অনেক তোমার রিজন আছে, অনেক কিছু তোমার কারণ আছে। আমরা হয়তো অনেকে ভাবি যে জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট সবাই নাম শুনেছি, তাই তো? জাভাস্ক্রিপ্ট আমরা অনেকের নাম শুনেছি। তো এই জাভাস্ক্রিপ্টের নামটা কেন জাভাস্ক্রিপ্ট? অনেকে আমরা ভাবি যে জাভাস্ক্রিপ্ট মানে এটা অনেকটা জাভা ল্যাঙ্গুয়েজ, তাই না? তার নামটা কেন তার জাভাস্ক্রিপ্ট দেওয়া হয়েছে? কিন্তু তোমার কোনো তো জাভার কিছু তো ইউজ করেই না, এটা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যার কাজ সাহায্য নিয়ে আমরা কোনো ভ্যালিডেশন করতে পারি, আমাদের ওয়েব পেজে কোনো ভ্যালিডেশন করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে। তাহলে এই নামটা তোমার কেন জাভাস্ক্রিপ্ট দিল? তো এর সঙ্গে কোনো সম্পর্কই নেই জাভার, কোনো সম্পর্ক নেই, তো নামটা কেন জাভা হলো, জাভাস্ক্রিপ্ট কেন দিল? হোয়াই? না, তার কারণটা হচ্ছে যে ডেভেলপ করেছে জাভাস্ক্রিপ্টটাকে, তখন সেই সময় মানে জাভার এত পপুলারিটি, মানে মার্কেটে তখন তোমার জাভা নামটা শুনলে সবাই তখন মানে কি বলবো, তখন তোমার সবাই মানে তাকিয়ে দেখছে যে জাভা, যে আমি জাভা জানি। সেই সময় তোমার কিন্তু জাভা তোমার ডেভেলপ হয়েছে। তো যেমন হয় যে যখন তোমার ধরো হয়তো সচিন যখন ভালো খেলে বা যখন সৌরভ যখন ভালো খেলে, তখন হয়তো আমাদের হয়তো আমার ছেলে বা আমার ছেলের নাম রাখছে হয়তো সৌরভ। তো সেরকম যখন যার পপুলারিটি গেইন করে, সেই পপুলারিটি গেইন করার জন্য কিন্তু সেই নামটা দিয়ে তাকে ভালো করে তার মার্কেটিং করার জন্য কিন্তু নামটা দেওয়া হয়েছিল জাভাস্ক্রিপ্ট। তো নামটা দেওয়ার পিছনে কিন্তু যারা ডেভেলপার তাদের কিন্তু অনেক অবদান থাকে। যেমন জাভা যে ল্যাঙ্গুয়েজটা, প্রোগ্রামিং যে ল্যাঙ্গুয়েজটা, জাভা ল্যাঙ্গুয়েজটা, তো এই জাভা কিন্তু ল্যাঙ্গুয়েজটা অ্যাকচুয়ালি তোমার নামটা দেওয়া হয়েছে, এর কিন্তু প্রিভিয়াস নাম ছিল ওক, ও এ কে। এই ওক নামে কিন্তু তোমার একটা গাছ আছে, একটা গাছের নাম কিন্তু ওক ট্রি। তাই এই ওক ট্রি থেকে নাম থেকে কিন্তু তোমার নামটা হচ্ছে জাভা। ওকে, তো ডেভেলপার কিন্তু ডিসাইড করে যে কিভাবে তারা নামটা দেবে, তারা কিন্তু মানে পুরোপুরি তাদের নিজেদের ডিসক্রিমিনেশন। ওকে, তো এটা নিয়ে কোনো দ্বিমত কিছু নেই যে নামটা কেন জাভা হলো, অন্য কিছু কেন হলো না। এটা কিন্তু মানে ডিপেন্ড করে কিন্তু তোমার ডিফারেন্ট সিচুয়েশন বা ডেভেলপার কি চাইছে তার উপর কিন্তু ডিপেন্ড করে অনেকটা। ওকে, তো দ্যাট ইজ আ হিস্ট্রি অফ সি প্রোগ্রামিং বা হিস্ট্রি অফ সি বা হোয়াই সি। ওকে, তো এবার আমরা চলে আসবো আর একটা কনসেপ্টে, সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ সি। ক্যারেক্টারিস্টিক অফ সি, সি এর কিছু আমরা ক্যারেক্টারিস্টিক দেখব, কিছু বৈশিষ্ট্য আমরা সি এর আমরা দেখব। ক্যারেক্টারিস্টিক অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সি। তো প্রথমেই আমরা কয়েকটা পয়েন্ট এখানে এমফ্যাসিস করব ক্যারেক্টারিস্টিক বোঝানোর জন্য। কারণ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একটা নোন ল্যাঙ্গুয়েজ বা একটা ওয়েল নোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার একটাই কারণ, তার সিম্পলিসিটি, তার পাওয়ার আর তার ভার্সেটিলিটি। সিস্টেম প্রোগ্রামিং বা সিস্টেম সফটওয়্যার ডেভেলপমেন্টের পিছনে সিটাকে খুব ওয়াইডলি ইউজ করা হয়, লাইক টু ডিজাইন দ্য কম্পাইলার,
টু ডেভেলপ দ্য ইন্টারপ্রিটার, টু ডেভেলপ দ্য অ্যাসেম্বলার, ডিফারেন্ট টাইপের সিস্টেম সফটওয়্যার বা সিস্টেম প্রোগ্রামিং, টু ডেভেলপ দ্য অপারেটিং সিস্টেম, দোজ আর দ্য এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার। তাহলে এই ধরনের কিছু সিস্টেম প্রোগ্রামিং এর জন্য আমরা কিন্তু ওয়াইডলি সেটাকে ব্যবহার করতে পারি। এছাড়াও তোমার শুধুমাত্র যে তোমার সিস্টেম প্রোগ্রাম ডেভেলপ করতে বা সিস্টেম সফটওয়্যার ডেভেলপ করতে তোমার সি ইউজ করা হয় তা নয়, আমরা কোনো অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি সি এর হেল্প নিয়ে, অ্যান্ড মেনি মোর টাইপ অফ অ্যাপ্লিকেশন উই ক্যান ডেভেলপ বাই ইউজিং সি। তো তারই মধ্যে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক দেখবো সি এর। প্রথম ক্যারেক্টারিস্টিক বলবো আমরা সি এর রেসপেক্টে, একটু প্রিসাইসলি বলছি যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে সি হচ্ছে একটা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। একটু আগেই বলে আসলাম যে সিটা হচ্ছে একটা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারো, বা সিকে তুমি বলতে পারো সিটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যদি আমার অপশনস থাকে যে সি ইজ আ অপশন এ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, নান অফ দিস, তখন তুমি বলবে যে সিটা হচ্ছে তোমার একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর যদি তোমার কাছে কোনো অপশন না থাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, যে সি ইজ আ মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, এক্সেট্রা এক্সেট্রা, তখন তোমাকে কিন্তু বলতে হবে সেটা হচ্ছে একটা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, তো সি কিন্তু একটা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। তার রিজনটা কেন সি কে বলা হয় মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, তার কারণটা হচ্ছে যে সি ইউজ করে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু ফিচার্স, আবার সি ইউজ করে লো লেভেল ল্যাঙ্গুয়েজের কিছু ফিচার্স। লো লেভেল ল্যাঙ্গুয়েজ লাইক অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, তার ফিচার্সগুলোকে কিন্তু কম্বাইনলি সি ইউজ করে বলে সি কে রেফার করা হয় যে সি ইজ অফেন রেফার্ড টু অ্যাজ মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ। নাম্বার টু, প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। সি এর একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে সিটা হচ্ছে একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। তো আমাকে জানতে হবে যে সি কে কেন প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। কারণ আমরা যখন কোনো প্রবলেমকে সি দিয়ে যখন আমরা লিখি, ধরে নাও আমার কাছে একটা বড় একটা প্রবলেম এসছে, আমাকে একটা ক্যালকুলেটরকে ডেভেলপ করতে বলেছে, বা একটা সফটওয়্যার ধরো ক্যালকুলেটর, তাকে আমাকে ডেভেলপ করতে বলেছে সি দিয়ে, ক্যালকুলেটর। তো একটা ক্যালকুলেটরের মধ্যে তোমার ডিফারেন্ট ফাংশনস আছে। আমার ক্যালকুলেটর তোমার অ্যাডিশন করতে পারে, সাবট্রাকশন করতে পারে, মাল্টিপ্লিকেশন করতে পারে, ফ্যাক্টোরিয়াল করতে পারে, আমার আমার ক্যালকুলেটর তোমার সাইন, কস, ট্যান এর ভ্যালু বের করতে পারে, ওকে, আর আদার্স লগারিদম বের করতে পারে, এক্সপোনেনশিয়েশন বের করতে পারে, ডিফারেন্ট টাইপের অপারেশন করতে পারে। তো সি দিয়ে যখন আমি একটা ক্যালকুলেটর যখন আমি ডেভেলপ করব, বা আমি যখন এটাকে যখন ডেভেলপ করবো অ্যাজ এ সফটওয়্যার, তখন সিতে কি করা হয় না, এই প্রবলেমটাকে ফার্স্টে আমরা কিছু সাব টাস্কে ডিভাইড করে নিই। সাব টাস্ক মানে হচ্ছে যে আমি যেমন বলছিলাম যে তার যে ফাংশনসটা যেন অ্যাডিশন করতে পারে, তাহলে আমার কাছে একটা অ্যাডিশন বলে একটা প্রসিডিওর থাকবে, অ্যাডিশন একটা প্রসিডিওর, সাবট্রাকশনের জন্য একটা প্রসিডিওর থাকবে, মানে একটা ব্লক, একটা মডিউল বলতে পারো, বা ধরো হয়তো মাল্টিপ্লিকেশনের জন্য একটা মডিউল থাকছে, বা ডিভিশনের জন্য একটা মডিউল থাকছে। ওকে, তো আমরা তার মানে যখন কোনো প্রোগ্রামকে আমরা সি দিয়ে যখন লিখি, তখন সেই প্রবলেমটাকে বা সেই প্রোগ্রামটাকে আমরা অর্গানাইজ করি কিছু ফাংশনে বা কিছু মডিউলে। এটাকে আমরা বলতে পারি বা ফাংশন, আবার বলতে পারি কিন্তু মডিউল। ফাংশন বা মডিউলে কিন্তু আমরা সেটাকে ডিভাইড করি, যার ফলে আমার প্রোগ্রামটা আরো বেশি স্ট্রাকচার্ড হয়, আর আমার প্রোগ্রামটা আরো বেশি মডুলার হয়, বা অনেক বেশি প্রসিডিউরাল হয়। ওকে, তার জন্য সি কে বলা হয় প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। আমরা কিছু প্রসেস ফলো করি, আমরা একটা বড় টাস্ককে আমরা কিছু সাব টাস্কে ডিভাইড করে আমরা প্রত্যেকটা সাব টাস্ককে আমরা সেপারেটলি আমরা সলভ করার দিকে আমরা কোড লিখি সি দিয়ে। তার জন্য তোমার সিকে বলা হয় প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। থার্ড হচ্ছে সব থেকে গ্রেট যে ক্যারেক্টারিস্টিকটা, দ্যাট ইজ আ পোর্টেবিলিটি। দ্যাট ইজ আ পোর্টেবিলিটি। আমরা সি দিয়ে একটা কোনো প্রোগ্রাম যখন লিখি কোনো একটা মেশিনে, ইন্টেল i3 মেশিনে হয়তো কোনো কোড লিখলাম সি দিয়ে, সেই কোডটা কিন্তু আমার যে কোনো মেশিনে, যে কোনো কনফিগারেশনের মেশিনে কিন্তু আমার রান করবে। তাহলে সিটা হচ্ছে একটা হাইলি পোর্টেবল ল্যাঙ্গুয়েজ, যেটা কিন্তু তোমার সিস্টেম ডিপেন্ডেন্ট নয়। আমার সিস্টেমে কি কনফিগারেশন আছে তারপর কিন্তু সি এর প্রোগ্রাম কিন্তু ডিপেন্ড করে না। তুমি একটা প্রোগ্রামকে যে কোনো মেশিনে লিখে তুমি কিন্তু যে কোনো মেশিনে রান করতে পারবে, মানে তুমি তাকে ক্যারি করতে পারবে, দ্যাট ইজ আ পোর্টেবল। নাম্বার ফোর, efficient and fast. Efficient and fast, কেন বলছি এফিশিয়েন্ট?
কারণ তার স্পিড অফ এক্সিকিউশন, একটা সি প্রোগ্রামের তার যে স্পিড অফ এক্সিকিউশন সেটা অনেকটা ফাস্টার বলে তো আমার এফিসিয়েন্সি বাড়ছে। যদি আমার প্রোগ্রামে যদি তোমার ফাস্টার এক্সিকিউশন হয় তাহলে আমার এফিসিয়েন্সি বাড়বে। তো এফিসিয়েন্সি বাড়লে আমার সেটা তাকে আমি এফিসিয়েন্ট বলতে পারি। আবার শুধুমাত্র যে তোমার এফিসিয়েন্সি বা এফিসিয়েন্ট আমরা যে তার স্পিডের উপর ডিপেন্ড করে তা কিন্তু নয়। আমার এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা সি প্রোগ্রামারকে অ্যালাউ করে যে যাতে প্রোগ্রামার একটা কোডকে লিখতে পারে খুব অল্প মেমোরি ইউজ করে। তাহলে মেমোরির পারফরমেন্সটাও কিন্তু আমার এখানে ইনক্রিজ করছে। আমরা খুব অপটিমাইজড মেমোরি ব্যবহার করে বা খুব অল্প মেমোরি ব্যবহার করে আমরা কিন্তু কোনো সি এর প্রোগ্রামকে আমরা রাইট করতে পারি বা আমরা রান করতে পারি। তার জন্য সিটা হচ্ছে এফিশিয়েন্ট অ্যান্ড ফাস্ট। ওকে, বলো বলো কি বলছো? 3 নম্বর পয়েন্টে কি লিখেছেন? পোর্টেবিলিটি, ওকে, পোর্টেবিলিটি। তো নাম্বার 4 হচ্ছে এফিশিয়েন্ট অ্যান্ড ফাস্ট। কেন এফিশিয়েন্ট অ্যান্ড ফাস্ট আমরা বললাম। নাম্বার 5 প্রচুর ক্যারেক্টারিস্টিক আছে, আমি হয়তো আর একটা ক্যারেক্টারিস্টিকের কথা বলবো, নাম্বার 6 বলে আমরা ক্যারেক্টারিস্টিক আমরা শেষ করব। নাম্বার 5 হচ্ছে এক্সটেন্সিভ স্ট্যান্ডার্ড লাইব্রেরি। এক্সটেন্সিভ স্ট্যান্ডার্ড লাইব্রেরি, আমরা হয়তো এখন লাইব্রেরির কথাটা আমরা এখন জানবো না, আমি একটু বলার চেষ্টা করি যে লাইব্রেরি মানে হচ্ছে লাইব্রেরি ফাইল কনসেপ্টটা ভাবো। লাইব্রেরি ফাইল মানে হচ্ছে যে ফাইলের মধ্যে আমার কিছু স্পেসিফিক কিছু ফাংশনের কোড লেখা থাকে। যেমন ধরো না হয়তো প্রিন্টএফ একটা ফাংশন, সিতে আমরা সবাই হয়তো নাম শুনেছি কলেজে ক্লাস করতে করতে। প্রিন্টএফ, যে প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমি লিখলাম হয়তো গুড নাইট, তাহলে এই গুড নাইট যে মেসেজটা আমি লিখেছি এখানে ডবল কোটেশনের মধ্যে, এটা কিন্তু একটা স্ট্রিং অ্যাকচুয়ালি। তো এই স্ট্রিংটা আমার কিন্তু আউটপুট স্ক্রিনে আমাকে দেখাবে গুড নাইট। তাহলে প্রিন্টএফ ফাংশনের মধ্যে কি কোনো, এটা কি কোনো ম্যাজিক নাকি যে প্রিন্টএফ ফাংশনের মধ্যে যা লিখবো আমাকে তাই দেখাবে? এটা কি কোনো ম্যাজিক নাকি? তার মানে নিশ্চয়ই এই প্রিন্টএফ ফাংশনটার এগেনস্টে একটা কোনো কোড আছে। আমি যখনই কল করছি প্রিন্টএফ ফাংশনটাকে তখন সেই কোডটা আমার ফায়ার করছে বা এক্সিকিউট করছে। তো সেই কোডটা কোথায় লেখা থাকে না, সেই কোডটা আমার লেখা থাকে কিছু লাইব্রেরি ফাইলের মধ্যে। ওকে, লাইব্রেরি ফাইলের মধ্যে। তো এরকম ডিফারেন্ট ফাংশন সলভ করার জন্য বা ডিফারেন্ট ফাংশনের কোড আমার এই লাইব্রেরি ফাইলের মধ্যে কিন্তু অলরেডি ইনক্লুডেড থাকে। আর এই সমস্ত লাইব্রেরি ফাইলকে আমাকে প্রথমেই আমার সি এর প্রোগ্রামে আমাকে ইনক্লুড করতে হয় যাতে কিনা আমরা প্রিন্টএফ, স্ক্যানএফ বা আদার্স ডিফারেন্ট ফাংশনকে আমরা ব্যবহার করতে পারি। তার জন্য আমরা সিতে প্রোগ্রাম লেখার সময় আমরা প্রথমেই লিখি হ্যাশ ইনক্লুড stdio.h, যেখানে stdio.hটা কিন্তু একটা লাইব্রেরি ফাইল বা একটা হেডার ফাইল বলতে পারো। কারণ কি না, এই হেডার ফাইলটার মধ্যে আমার প্রিন্টএফের ডেফিনেশন লেখা আছে, এই ফাইলটার মধ্যে আমার স্ক্যানএফের ডেফিনেশন লেখা আছে, এই ফাইলটার মধ্যে আমার আদার্স ডিফারেন্ট ফাংশনের ডেফিনেশন লেখা আছে। তো সিতে কিন্তু আমার স্ট্যান্ডার্ড লাইব্রেরি কিছু আছে, এক্সটেন্সিভ স্ট্যান্ডার্ড লাইব্রেরি, যার থ্রু দিয়ে আমরা ডিফারেন্ট ফাংশনকে আমার সি এর প্রোগ্রামে আমরা ব্যবহার করতে পারি তার কোড না লিখে। তুমি কিন্তু কোথাও প্রিন্টএফ ফাংশন কিভাবে কাজ করে তার কোড তুমি কিন্তু কোথাও লিখে রাখো না, তুমি জাস্ট ইউজ করো প্রিন্টএফ। তার কোডটা কিন্তু কোথাও লেখা আছে, কোথায় লেখা আছে না লাইব্রেরি ফাইলের মধ্যে। আর যাকে লাইব্রেরি ফাইল বলি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের হেডার ফাইল। তার জন্য কিন্তু ফার্স্ট আমাকে সি প্রোগ্রাম শুরু করতে গেলে আমাকে ফার্স্টে লিখতে হয় হ্যাশ ইনক্লুড stdio.h, মানে আমরা এই ফাইলটাকে আমি আমার প্রোগ্রামের মধ্যে আমরা অ্যাড করছি, ইনক্লুড করছি। তাই যদি আমার প্রোগ্রামের সাইজ যদি তোমার 5 লাইন হয়, আমার কিন্তু এই stdio.h এর যে কন্টেন্টটা ধরলাম আমাদের 1000 লাইন, আমার কিন্তু প্রোগ্রামটা কিন্তু সাইজটা তোমার কিন্তু হয়ে যাবে 1005 লাইনস। আমরা লিখছি 5 লাইন, কিন্তু সেই 5 লাইনের কোডটা কিন্তু তোমার এক্সটেন্ড হয়ে বা এক্সপ্যান্ড করবে 1005 লাইনে। তুমি যত বেশি তুমি হেডার ফাইল ব্যবহার করবে তোমার প্রোগ্রামিং এ, তত তোমার কোড কিন্তু এক্সপ্যান্ড করবে। সেই এক্সপ্যানশনটা কিন্তু আমরা কেউ দেখতে পাই না। আমরা যা সোর্স কোডটাকে লিখি, রান করি, আউটপুট পাই, কিন্তু কিভাবে এক্সপ্যান্ড করে আর সেই এক্সপ্যানশন করার জন্য যে রেসপন্সিবল তার নাম হচ্ছে প্রি প্রসেসর, যে কিনা এই কাজটা করে, কোডটাকে এক্সপ্যান্ড করে দেয়। আমরা পরে আসবো সেই সমস্ত কনসেপ্টে। ওকে, তাহলে আমরা ইনপুট আউটপুট অপারেশনের জন্য আমাদের ডিফারেন্ট লাইব্রেরি আমাকে প্রোভাইড করে সি। আমরা মেমোরি ম্যানেজমেন্ট করতে পারি সি এর হেল্প নিয়ে,
আমরা কোনো স্ট্রিংকে ম্যানিপুলেশন করতে পারি আমাদের সি এর হেল্প নিয়ে। আমরা ডিফারেন্ট টাইপের অপারেশন পারফর্ম করার জন্য কিন্তু সি আমাকে এক্সটেন্সিভ স্ট্যান্ডার্ড লাইব্রেরি প্রোভাইড করে। এটা হচ্ছে আমাদের আরেকটা ক্যারেক্টারিস্টিক। ওকে, আর এছাড়াও আমরা স্যার আরো বলছি বলো বলো। স্যার বলছিলাম যে একে একবার লাইব্রেরি ফাইল বলা হচ্ছে, একবার হেডার ফাইল, মানে হেডার ফাইলটা কি একটু বললে ভালো হতো, বা একবার লাইব্রেরি ফাইল একবার হেডার বলা এখন হচ্ছে কেন? তুমি ভাবো লাইব্রেরি ফাইল আর হেডার ফাইল একই, ঠিক আছে? ওকে এখন স্যার, তুমি ধরো লাইব্রেরি ফাইল হেডার ফাইল একই, যার মধ্যে আমার ডিফারেন্ট ফাংশনের ডেফিনেশন লেখা থাকে। ওকে, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, ইনপুট আউটপুট ওকে ফাংশন স্যার। বলা হয় প্রিন্টএফ স্ক্যানএফকে, তার ডেফিনেশনে তোমার এর মধ্যে লেখা থাকে, ডিফাইন করা থাকে। আমরা পরে ক্লারিফাই করব যে ডিফারেন্স বিটুইন হেডার ফাইল অ্যান্ড লাইব্রেরি ফাইল। এখন তুমি ভাবো এক সেম। ওকে, আর আরেকটা আমরা এখানে ক্যারেক্টারিস্টিক বলবো, তাছাড়া হচ্ছে ওয়াইডলি ইউজড। ওকে, ওয়াইডলি ইউজড, কারণ আমরা সি তোমার 1972-তে ডেভেলপড হয়েছে। আমরা অনেকগুলো ডিকেডস কাজ করছে, অনেকগুলো ডিকেডস তোমার নিয়ে আমরা কাজ করছি কিন্তু সি কে ভেরিয়াস ডোমেনে, যেমন অপারেটিং সিস্টেম ডেভেলপমেন্ট, এমবেডেড সিস্টেম ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট বলতে পারো, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা কিন্তু তোমার সিটাকে কিন্তু আমরা ব্যবহার করছি। সো আমি তো বলতে পারি যে সিটা আমার ওয়াইডলি ইউজ হচ্ছে এখনো। ওকে, সো আমি আর কিছু ক্যারেক্টারিস্টিক অ্যাড করছি না, আমার কিছু লো লেভেল ফিচার্স আছে সি এর। ওকে, আমরা কোনো বিট ওয়াইজ, আমরা কোনো বিট লেভেল প্রোগ্রামিং করতে পারি সি দিয়ে, বিট লেভেল প্রোগ্রামিং করতে পারি সি দিয়ে। তার জন্য আমাদের ডিফারেন্ট টাইপের অপারেটরস আছে, যাকে বলা হয় বিট ওয়াইজ অপারেটর ইন সি, যার হেল্প নিয়ে আমরা লজিক্যাল অ্যান্ড অপারেশন করতে পারি, লজিক্যাল অর অপারেশন করতে পারি, লজিক্যাল এক্সঅর অপারেশন করতে পারি, আমরা লজিকে আমরা কমপ্লিমেন্ট করতে পারি, অ্যান্ড শিফটিং করতে পারি, লেফট শিফট রাইট শিফট করতে পারি, সব কিন্তু বিটের ওপরে। তো সি দিয়ে কিন্তু বিট লেভেল প্রোগ্রামিং করা যায়। তো তার জন্য বলছি যে সি আমার কিছু লো লেভেল ফিচার্সকে সাপোর্ট করে। সো নাম্বার হচ্ছে লো লেভেল। স্যার বিট বলতে কি স্যার নাম্বার গুলো 8 বিট 4 বিট এগুলো বলতে নাম্বার মানে বুঝলাম না স্যার। বলছি বিট মানে বিটটা মানে কি? বিটটা মানে একটা স্মলেস্ট স্টোরেজ, আমাদের মেমোরি একটা স্মলেস্ট স্টোরেজ বিটটা, এটা এটা তোমার জানা দরকার, তাই না? আমি একটা মেমোরিতে ধরো না, আমি তোমার একটা স্পেস আমি অ্যালোকেট করেছি, তার মধ্যে ধরো একটা বিটকে স্টোর করব। ওকে, তাহলে আমার সব থেকে মেমোরি সব থেকে স্মলেস্ট ইউনিটটা হচ্ছে বিট, সব থেকে স্মলেস্ট, তাই না? আমি ধরো 4টে বিটকে রাখবো মেমোরিতে, তোমার 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 4টে বিটে তোমার 4টে মানে স্পেস আমাকে জিরো থেকে যেমন বিট শুরু হয় নাকি? না, 0 আর 1ই তো বিট, 0 আর 1কে তো বিট বলা হয়, বা তোমাকে আমরা বলতে পারি বাইনারি ডিজিট, ঠিক আছে? আইদার বলবে বিট কিংবা বলবে বাইনারি ডিজিট। ধরো একটা 4 ডিজিট বা একটা 4 বিট নাম্বার, তাহলে আমি লিখতে পারি 1101 একটা 4 বিট নাম্বার, বা ধরো তো 1111 একটা 4 বিট নাম্বার। তো 4 বিট নাম্বার মানে তোমার এনি কম্বিনেশন অফ 10 থাকতে পারে, তাই না? তো দ্যাট ইজ আ লো লেভেল ফিচার্স কিন্তু আমাদের সাপোর্ট করে আমাদের সি প্রোগ্রামিং, এটা কিন্তু একটা ক্যারেক্টারিস্টিক সি। ওকে, এছাড়া তোমাদের পয়েন্টার সাপোর্ট করে সি, যার থ্রু দিয়ে আমরা মেমোরি ম্যানিপুলেশনস করতে পারি, ডিফারেন্ট কন্ট্রোল স্ট্রাকচার ফলো করে, যেমন আমরা সি দিয়ে আমরা ইফ এলস, আমরা কোনো কন্ডিশনাল কোনো কনস্ট্রাক্ট ইউজ করতে পারি, ইফ এলস, আমরা লুপ ব্যবহার করতে পারি, আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করতে পারি, আমরা ডিফারেন্ট টাইপের কন্ট্রোল ফ্লো ইউজ করতে পারি। তো সেটা আমরা পরে আমরা ডিসকাশন করবো সেই সমস্ত ইয়েগুলো নিয়ে। তাহলে এই 7টা পয়েন্ট আমরা মনে রাখবো অ্যাজ আ ক্যারেক্টারিস্টিক অফ সি। যে সি হচ্ছে একটা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ, সি হচ্ছে একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ, সি এর পোর্টেবিলিটি ফিচার্স আছে, সেটা কিন্তু পোর্টেবল ল্যাঙ্গুয়েজ, সিটা হচ্ছে এফিসিয়েন্ট অ্যান্ড ফাস্ট, আবার সি আমাকে প্রচুর স্ট্যান্ডার্ড লাইব্রেরি আমাকে সাপোর্ট করে বা আমাকে প্রোভাইড করে, সেটা ওয়াইডলি ইউজ হয়, কেন হয় তাও সেটা বলেছি। আর সিতে আমরা কিছু লো লেভেল ফিচার্সকে আমরা সাপোর্ট করতে পারি, তার জন্য আমরা বিট লেভেল প্রোগ্রামিং করতে পারি সি দিয়ে। ওকে, তো ইজ দ্য ক্যারেক্টারিস্টিক অফ সি। ওকে, বোঝা গেল ক্যারেক্টারিস্টিক অফ সি? স্যার লো লেভেল ফিটনেসটা একটুখানি বুঝিয়ে দেবেন? বেশ, আর একটু এলাবোরেট করি লো লেভেল ফিচার্স। ধরে নাও তোমার একটা নাম্বার আছে a ইকুয়ালস টু 1011, আর ধরে নাও b একটা নাম্বার আছে, তার মধ্যে ধরে নাও আছে 1001। তাহলে এটা কি কি ধরনের নাম্বার? এটা একটা বাইনারি নাম্বার, তাই তো বলতে পারি তো? এটা বাইনারি নাম্বার, হ্যাঁ? আবার বি এর মধ্যে কি আছে? বিটা একটা বাইনারি নাম্বার বলতে পারি। তাহলে আমি এখন চাইছি যে একটা সিতে একটা প্রোগ্রাম লিখবো, যে প্রোগ্রামটা আমার এ আর বি এর মধ্যে অ্যান্ড অপারেশন করবে। আমরা তো অ্যান্ড তো পড়ে এসেছি, আমরা ডিএলডি পড়তে গিয়ে, ডিজিটাল ইলেকট্রনিক্স পড়তে গিয়ে, এটা অ্যান্ড গেট, তাই না? এটা অ্যান্ড গেট। আমরা এখানে এ আর বি দুটো ইনপুট দিই, আমরা একটা আউটপুট পাই, সেটা হচ্ছে ওয়াই।
তাহলে আমি এখন যদি একটা ট্রুথ টেবিল তৈরি করি, অ্যান্ড গেটে তোমার কিভাবে কাজ করে, জাস্ট আমার ইনপুটটাকেও প্রোডাক্ট করে দেয়, তাই না, ডট করে দেয়, তাই না, মাল্টিপ্লিকেশন করে দেয় অ্যাকচুয়ালি। আমি ধরো ইনপুট দিলাম হয়তো 0 0, আমাকে আউটপুট দেবে 0। আমার ইনপুট দিলাম 0 1, আমাকে আউটপুট দেবে 0। আমি ইনপুট দিলাম 1 0, আমাকে আউটপুট দেবে 0। যদি আমি ইনপুট দিতে আমরা 1 1, তখন আমাকে আউটপুট দেবে 1। তাহলে অ্যান্ড গেটে যখন দুটো ইনপুট যখন হাই হয় তখনই কিন্তু আউটপুটটা হাই আসে, আর বাকি সমস্ত ক্ষেত্রে কিন্তু আউটপুটটা আমার লো আসে। তাহলে আমার এটা যদি মানে একটা যদি এক্সপ্রেশন বলি আমরা অ্যান্ড গেটের, আমাদের এক্সপ্রেশনটা হয় এরকম, y ইজ ইকুয়াল টু a ডট বি। এটা হচ্ছে একটা ইনপুট, বিটা হচ্ছে একটা ইনপুট। ওকে, তাহলে আমি এখন এ আর বি এর মধ্যে এখন অ্যান্ডিং অপারেশন করবো। আমি ধরুন হয়তো লিখছি এ অ্যান্ড বি। তাহলে আমরা এখন কি ধরনের অপারেশন করছি, বিট লেভেল অপারেশন করছি, তাই না। তাহলে 1 এর সঙ্গে 1টা আমি অ্যান্ড করবো, কি পাবো, 1 পাবো। 0 এর সঙ্গে 1টাকে অ্যান্ড করে কি পাবো, 0 পাবো। 0 এর সঙ্গে 0টাকে অ্যান্ড করে কি পাবো, 0 পাবো। আর 1 এর সঙ্গে 1টাকে অ্যান্ড করে কি পাবো, 1 পাবো। তাহলে এই অপারেশনটা করার জন্য সি আমাকে একটা অপারেটর প্রোভাইড করে, যার নাম হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর, যার নাম হচ্ছে বিট ওয়াইজ অ্যান্ড অপারেটর, যার থ্রু দিয়ে আমরা বিট ওয়াইজ ক্যালকুলেশন করতে পারি। আর এর সিম্বলটা হচ্ছে অ্যাম্পারসেন্ট, সিঙ্গেল অ্যাম্পারসেন্ট। ওকে, সেরকম আমরা বিট ওয়াইজ অর করার জন্য আমরা ইউজ করি পাইপ সিম্বল। আমরা বিট ওয়াইজ নট করার জন্য বা নট গেট যে কাজটা করে, আমরা তোমার এখানে নট গেটের কাজটা করতে পারি এক্সক্লামেশন সিম্বল দিয়ে। আমরা এক্সঅর করতে পারি আমরা এরকম একটা সিম্বল দিয়ে, ঠিক আছে। নটটা দিয়ে আমরা তোমার নটটাকে আমি তোমার এখানে এইভাবে রিপ্রেজেন্ট করছি, টিল্ড সাইন দিয়ে রিপ্রেজেন্ট করছি, টিল্ড, TLID, যার থ্রুতে আমরা তোমার কোনো নট অপারেশন করতে পারি। আর এটা দিয়ে আমরা তোমার কিন্তু এটাকে বলা হয় ক্যারেট সাইন, ঠিক আছে, ক্যারেট, যার থ্রু দিয়ে আমরা কিন্তু কোনো এক্সঅর অপারেশন করতে পারি। ডাবল লেস দেন দিয়ে আমরা লেফট শিফট করতে পারি, ডাবল রাইট গ্রেটার দেন দিয়ে আমরা তোমার রাইট শিফট করতে পারি। তো দোজ আর দ্য এক্সাম্পল অফ বিট ওয়াইজ অপারেটর। আর এই বিট ওয়াইজ অপারেটর দিয়ে কিন্তু আমরা বিট লেভেল প্রোগ্রামিং করতে পারি। তাই তোমাকে বলো যে এটা তোমার আগে কত ছিল, এটা এটা তোমার তোমার কত ছিল বলো। তারপর ধরো হয়তো এ ইজ ইকুয়াল টু, আমি তোমার 0 1 0 1, আর ধরো না বি ইজ ইকুয়াল টু 1 সরি 0 1 1 0 0 1 1 0। তুমি অ্যান্ড অপারেশন করো, 0 এটা 0 এটা 1 এটা 0। তাহলে তোমার এটা তোমার কত ছিল ডেসিমেলে, 5 ছিল, তাই না। এটা কত ছিল, 6। তাহলে 5 আর 6 এর মধ্যে আমরা কি করলাম, অ্যান্ড অপারেশন করলাম, লজিক্যাল অ্যান্ড অপারেশন করলাম। আমরা কি পাচ্ছি রেজাল্টটা, দেখো 4 পাচ্ছি। এটা মানে তো 4 ইকুইভ্যালেন্ট টু 4, তো বলতে পারি তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এই অপারেশনটা আমরা কিভাবে করব সিতে। তো এই অপারেশন করার জন্য কিন্তু আমাকে হেল্প করছে কে, এই যে অ্যাম্পারসেন্ট, সিঙ্গেল অ্যাম্পারসেন্ট, এই যে অপারেটরটা আমাকে হেল্প করছে। তার জন্য বলছি সিতে আমরা কোনো বিট লেভেল প্রোগ্রামিং করতে পারি। একটা এক্সাম্পল দেখো, চলো কম্পাইলারে চলে যাই। ওকে, আমাদের কম্পাইলার, হ্যাঁ, অনলাইন কম্পাইলার আমি একটা এক্সাম্পল দেখাবো, ঠিক আছে। চলো কিভাবে কাজ করে দেখো। তুমি দুটো নাম্বার নিলে, একটা হচ্ছে ইন্টিজার a ইকুয়ালস টু 5, মানে ডেসিমেল নাম্বার নিচ্ছ, আর b ইজ ইকুয়াল টু নিচ্ছ 6। ওকে, আর c তুমি একটা ভেরিয়েবল নিলে c। তিনটে আমি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, a b c, তিনটেই তোমার হচ্ছে ইন্টিজার টাইপের, মানে যার মধ্যে আমরা কোনো ডেসিমেল নাম্বারকে রাখতে পারি। সেই ডেসিমেল নাম্বারটা আমার হতে পারে কোনো পজিটিভ বা নেগেটিভ। ওকে, এবার আমি কি করছি, c ইকুয়ালস টু, আমি এখন a আর b এর মধ্যে আমরা অ্যান্ড অপারেশন করব, বিটওয়াইজ অপারেশন করব, a অ্যাম্পারসেন্ট b সেমিকোলন, ঠিক আছে। আমি এখন সিটাকে ডিসপ্লে করব, সি এর ভ্যালুটাকে আমি এখন ডিসপ্লে করব। তো সিটা তোমার যেহেতু ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল বলে আমাকে লিখতে হয় পার্সেন্টেজ ডি। আমি এখন এটা পরে বলবো, আমি যেহেতু তুমি বিটওয়াইজ অপারেশনটা কিভাবে হচ্ছে বলে আমি তোমাকে দেখানোর জন্য তুমি কোডটা লিখছি। তোমার লেখা কিন্তু মানে কিন্তু আমার ইচ্ছাই ছিল না লেখার, কারণ কি আমরা কিন্তু এখনো কোড লেখা জায়গা কিন্তু আসেনি এখনো। ওকে, পার্সেন্টেজ ডি দিয়ে আমি এখন সিটাকে ডিসপ্লে করছি। আমি তোমাকে দেখাবো কি করে 5 এর সঙ্গে 6 এর অ্যান্ড করলে কেমন করে তোমার 4 আসে, ঠিক আছে, তোমাকে দেখাবো। আমি এখন দেখো তোমার কি করলাম, এ এর মধ্যে 5, বি এর মধ্যে 6, সি থেকে আমি নিচ্ছি, তিনটে ভেরিয়েবল নিয়েছি। আমি এখন এর সঙ্গে বি এর অ্যান্ড অপারেশন করেছি, বিটওয়াইজ অ্যান্ড কিন্তু অবভিয়াসলি, দিয়ে আমি তোমার সি এর মধ্যে স্টোর করেছি। আমি এখন সিটাকে প্রিন্ট করছি। তাহলে এই যদি আমরা রান করি কোডটাকে, আমার কি আউটপুট আসবে, নিশ্চয়ই তোমার 4 আসার কথা। দেখো তো 4 আসছে কিনা, আসছে 4, আসছে, ইয়েস অর নো, হ্যাঁ স্যার। আসছে তো। তাহলে আমরা করতে হ্যাঁ পারছি তো, স্যার। বিটওয়াইজ অপারেশন করতে পারছি তো। হ্যাঁ স্যার। তো আমরা বিটওয়াইজ অপারেশন করতে পারছি, কার হেল্প নিয়ে করছি না, বাই ইউজিং বিটওয়াইজ অপারেটর, যার নাম কি না বিটওয়াইজ অ্যান্ড বা অ্যাম্পারসেন্ট, সিঙ্গেল অ্যাম্পারসেন্ট।
সেম ভাবে আমরা বিটওয়াইজ অর, আমরা এক্সঅর, বিটওয়াইজ নট, লেফট শিফট, রাইট শিফট সব করতে পারবো। সেটা আমরা আসবো যখন আমরা অপারেটর পড়বো সিতে, সেখানে গিয়ে আমরা এই প্রত্যেকটা কনসেপ্টকে আমরা এলাবোরেটলি ডিসকাস করবো। তাহলে এবার বুঝতে পারলে যে হোয়াট ইজ বিটওয়াইজ অপারেশন, হোয়াট ইজ বিটওয়াইজ স্যার অপারেশন। বলছি যে মানে এই যে মানে কোড করার শেষে এই যে রিটার্ন যে 0 দিতে হয়, এটা কি শুধু সি এর ক্ষেত্রে হ্যাঁ, নাকি সব? সি তো আছে, সি প্লাস প্লাসও আছে, রিটার্ন জিরো করতে হয়। আচ্ছা আচ্ছা, মানে শুধু সি এর ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু কেন কোথায় আমি বলবো কেন করতে হয়, কারণ আমি যে কোনো ফাংশনের কাছে তোমার কিন্তু একটা তোমাকে রিটার্ন টাইপ দিতে হয় যে কোনো ফাংশন লেখার আগে। তো ইনটা হচ্ছে তোমার রিটার্ন টাইপ, আর যদি আমি এখানে ইন্ট দিয়েছি বলেই কিন্তু আমাকে লাস্টে করতে হচ্ছে রিটার্ন জিরো, আমি কিন্তু তোমার জিরোটা কিন্তু আমি তোমার ওএস কে রিটার্ন করছি, আমার যে অপারেটিং সিস্টেম তাকে আমি রিটার্ন করছি জিরোটাকে, যার কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়ছে না আমার কোডটার উপরে। আমি এখানে ভয়েড লিখতে পারতাম, ভয়েড মেন, তাহলে ভয়েড মানে হচ্ছে নাথিং, না আমি মেন ফাংশন আমার সে কিছু রিটার্ন করছে না, দ্যাট ইজ আ ভয়েড। যদি আমরা ভয়েড লিখি মেনের আগে, তাহলে কিন্তু আমরা কিন্তু কোথাও আমরা রিটার্ন জিরো লিখবো না। মেনকে অনেক রকম ভাবে লেখা যায়, আমি মেনটাকে আমরা 7 থেকে 8 রকম ভাবে লিখতে পারি, আমি আসবো সেই কনসেপ্টে আমরা যখন প্রোগ্রামিং এ যখন আসবো। ঠিক আছে, তাহলে ইনটা কিন্তু এখানে তোমার হচ্ছে একটা রিটার্ন টাইপ, যার জন্য কিন্তু আমাকে লিখতে হচ্ছে রিটার্ন জিরো। কিন্তু এখানে ভয়েড লিখতে তুমি কিন্তু কিছু লিখতে না, রিটার্ন জিরো তোমাকে লেখার দরকার থাকতো না। ওকে, তো আজকে যেটুকু কনসেপ্ট ডিসকাস করলাম সবার কাছে ক্লিয়ার হয়েছে? কনসেপ্টটা, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। তো আজকে ক্লাসটা করার পর মনে হচ্ছে যে না সিটাকে শিখতে হবে ভালো করে, মনে হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, হ্যাঁ স্যার। তো ভালো করে শিখতে গেলে আগে সাবজেক্টটাকে প্রথমে ভালোবাসতে হবে, ঠিক আছে? ভালোবাসতে হবে সাবজেক্টটাকে, তাহলে কিন্তু সাবজেক্টটা ভালোভাবে শিখতে পারবে। আর ডেডিকেশন দরকার, ডেডিকেশন দরকার, প্র্যাকটিস দরকার, হার্ড ওয়ার্কিং দরকার, আর একটু ভালোবাসতে হবে সাবজেক্টটাকে, তাহলেই সাবজেক্টও তোমাকে ভালোবাসবে, তাই না? তো বোথ ওয়ে কমিউনিকেশনস না, এটা তো দরকার, সবার ক্ষেত্রেই দরকার। ওকে, যাই হোক, কোনো কোশ্চেন তোমাদের থেকে? আজকে অনেকটা সময় হয়ে গেছে, 10:30, 10:36 হয়ে গেছে। কোনো কোশ্চেন তোমাদের থেকে আজকে যা পড়িয়েছি তার মধ্যে? স্যার কোডটা একবার দেখান। দেখাবো। আমি কোডটা দেখাতাম না আজকে, যা যা ও যে বললো যে বিটওয়াইজ অপারেশনটা কিভাবে হচ্ছে বলে আমি কোডটাকে দেখালাম, কারণ আমরা যখন হ্যাঁ স্যার প্রিন্ট এফ এর পরে স্যার পার্সেন্টেজে স্যার ডিটা আছে, ডিটা স্যার সব জায়গাতেই হবে। এক্স্যাক্টলি, এটা আমরা আসবো, আমরা এখানে বলতে গেলে আবার অনেকক্ষণ ধরে আবার কথা বলতে হবে। যাই হোক, কেন পার্সেন্টেজ ডিটা ব্যবহার করা হয় না, কোনো ইন্টিজার নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা ব্যবহার করি একটা ফরম্যাট স্পেসিফায়ার, বা ঠিক আছে, বা ফরম্যাট স্ট্রিং বা ফরম্যাট স্পেসিফায়ার, যার নাম হচ্ছে পার্সেন্টেজ ডি। ডি ফর কিন্তু ডেসিমাল, ডি ফর ডেসিমাল। তুমি এখানে ডি না লিখে তুমি এখানে লিখতে পারো যে তুমি এখানে কি ইউজ করছো, ইন্টিজার নাম্বার ইউজ করছো আই, তুমি পার্সেন্টেজ আইও লিখতে পারো। ওকে, দ্যাট ইজ অলসো ভ্যালিড। যদি তুমি কোনো ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে যদি তুমি ডিসপ্লে করতে চাও, তখন তোমাকে লিখতে হবে ফরম্যাট স্পেসিফায়ার অ্যাজ আ পার্সেন্টেজ এফ। যদি তুমি কোনো ক্যারেক্টার নাম্বারকে নিয়ে কাজ করতে চাও, তখন তোমাকে লিখতে হবে পার্সেন্টেজ সি, দ্যাট ইজ কল্ড অ্যাক্সেস স্পেসিফায়ার। ওকে, বা ফরম্যাট স্পেসিফায়ার, সরি অ্যাক্সেস স্পেসিফায়ার বলছি, ফরম্যাট স্পেসিফায়ার বা ফরম্যাট স্ট্রিং, ফরম্যাট স্পেসিফায়ার বা ফরম্যাট স্ট্রিং। ওকে, বোঝা গেল? তাহলে আমি যখনই কোনো ইন্ট নাম্বারকে আমি ইনপুট নেব বা কোনো ইন্ট নাম্বারকে যখন আমরা ডিসপ্লে করব, তখন তার জন্য কিন্তু আমাকে ইউজ করতে হবে পার্সেন্টেজ ডি বা পার্সেন্টেজ আই। দেখো তুমি ওখানে দেখো আই করছি, দেখো আমি ডি না করে দেখো আই করছি, ঠিক আছে? দেখো রান করছি, কোডটা করছে, রান করছে, দেখো 4 এসছে কিন্তু। হ্যাঁ স্যার। তো পারি লিখতে, তাই তো? হ্যাঁ পারি না লিখতে? হ্যাঁ। আমি ধরে নাও এই যে হ্যাশ ইনক্লুড stdio.h, আমি দেখো অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে লিখেছি, আমি অ্যাঙ্গুলার ব্র্যাকেটটা লিখবো না, আমি অ্যাঙ্গুলার ব্র্যাকেট না লিখে আমি এখানে তোমার ডবল কোটেশন লিখবো। আমার কি কাজ করবে কোডটা? আমি লিখতে পারি না লিখতে পারি না ভুল না ঠিক? হ্যাঁ, বাকিরা কি বলছো? হ্যাঁ স্যার, কাজ করছে। হ্যাঁ স্যার। বাকিরা কি বলছো, কাজ করবে না? দেখো তো কাজ করে কিনা, দেখো তো কাজ করে কিনা। করছে? হ্যাঁ হ্যাঁ স্যার করছে। তাহলে আমার হ্যাশ ইনক্লুড
অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যেও str.h লিখতে পারি, আবার ডবল কোটেশনের মধ্যেও লিখতে পারি, কিন্তু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি সেটা পরে বলবো। কাজটা করতে পারি, আমার কাজে কোনো হ্যাম্পার হবে না, কিন্তু দুটো মিনিং কিন্তু ডিফারেন্ট। ওকে, দুটো স্যার meaning এই কিন্তু- দুটোই যদি আমরা না দিই তাহলেও কি কাজ করতে পারে না, মানে হ্যাঁ তাহলে কাজ করবে না, আচ্ছা আচ্ছা তাহলে কাজ করবে না। ওই হ্যাশটা তোমাকে, হ্যাশটা কি বলা হয় প্রি প্রসেসর, ঠিক আছে? ওই হ্যাশটা মানে হচ্ছে প্রি সরি প্রসেসর। স্যার আমি হ্যাশটা ভুল করে বলেছি, আমি ডবল কোটেশনটাও যদি না দিই হ্যাঁ, তাহলে কাজ স্টুডিও করবে ডট না, এইচ যেটা আছে কাজ করবে আচ্ছা না। কাজ এবার তোমার অনেক আচ্ছা। সময় অনলাইন কম্পাইলার তারা বাই ডিফল্ট কোনো হেডার ফাইলকে তারা ধরে নেয়, দিয়ে কাজ করায়, ঠিক আছে? তুমি কোনো অফলাইন তুমি কম্পাইলার দেখো, তোমার দেখাচ্ছে, দেখো দেখো এরা দেখাচ্ছে, কি দেখাচ্ছে? এরর আছে স্যার। এরার হ্যাজ ইনক্লুড এক্সপেক্ট ডাবল কোটেশন, দেখো ডাবল কোটেশন ফাইল নেম, তাই না? তোমাকে এটা দেখাচ্ছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ওকে, থ্যাংক ইউ। তো দ্যাট ইজ কল্ড সিনট্যাক্স এরর, দ্যাট ইজ কল্ড সিনট্যাক্স এরর। ওকে, তো ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। ওকে, আমরা আবার সি এর নেক্সট কনসেপ্ট নিয়ে আসবো। সি এর অনেক কিছু শেখার আছে, অনেক তোমার কিছু ট্রিকি কনসেপ্ট আছে যেগুলো কিন্তু শেখাবো, আমি বলবো সেগুলো, তো সেগুলো কিন্তু তোমরা কোনো কলেজে বা কোথাও শিখতে পারবে না। ওকে, যাই হোক, তো আমরা সি এর নেক্সট কনসেপ্ট নিয়ে আসবো, তোমরা একটু পড়বে, একটু পড়াশোনা করো। আর আমি সি এর আজ হয়তো কিছু ইস্যু হয়নি, জাস্ট আমি তাও ইউনিট 1 এর নোটসটা আমি শেয়ার করবো ক্লাসরুমে। সি প্রোগ্রামিং এর ইউনিট 1 এর নোটসটা আমি শেয়ার করবো ক্লাসরুমে, সবাই একটু দেখবে ক্লাসরুমটা। আর অবশ্যই ভিডিওটা তোমার কিন্তু সি এর ক্লাসরুমেই থাকবে। ওকে, সি এর ভিডিও তোমার কিন্তু সি এর ক্লাসরুমেই থাকবে। ওকে, আর স্যার আজকের যে নোটসটা আছে যেখানে আপনি সব লেখালেন, এটা কি ক্লাসরুমের যেখানে পাঠিয়েছিলেন কালকে ওখানে কি আপলোড হয়ে যাবে নোটসটা যেটা আজকে করালেন পুরো? মানে আমার এই বোর্ডকটা বলছো? মানে স্যার পিডিএফটা হ্যাঁ, দিতে বলুন। বলছে এটা। বোর্ডকটা বলছো? বোর্ডকটা হ্যাঁ, এটা স্যার। যদি আমি তোমার যদি আমি তোমার ধরো তোমরা কি নোট ডাউন করোনি বোর্ডকটা? কেউ করোনি নোট ডাউন খাতায়? হ্যাঁ স্যার করেছি। করেছো? তো তুমি তাহলে একটা হ্যাঁ স্যার করেছি। তুমি তাহলে একটু দিয়ে দিও, ক্লাস আমাদের গ্রুপে দিয়ে দিও, শেয়ার করে দিও। আমি বেসিক্যালি তোমার বোর্ড ওয়ার্কটা আমি দিই না, আমার রেকর্ডিং থাকে, নোটস থাকে। তো তোমরা যদি তো খাতার মধ্যে বোর্ড ওয়ার্কটা করতে পারো খুব ভালো হয়, কারণ আমি এখানে যদি তোমার স্ন্যাপ নিই না, তো স্ন্যাপশট নিলে ভালো আসবে না, তার জন্য তোমার ওটা মানে অ্যাজ আ ইমেজ সেভ হয়। তো তাকে যদি আবার যদি কনভার্ট করা হয় পিডিএফে, কিন্তু অনেক মানে